সঙ্গীত ক্রিস্টালের বিশাল ঝাড়লণ্ঠনগুলি থেকে বেরিয়ে আসা জমককালো আলো উঁচু ছাদ ভেদ করে নিচে আসছিল। সাদা টেবিলক্লথে ঢাকা লম্বা টেবিলগুলি মখমলের চেয়ারের সারিতে সাজানো ছিল, যেগুলির ওপর সেই আলো ঝলমল করছিল। জমককালো অতিথিরা একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছিল। কাচের গ্লাসগুলির ঠোকাঠোকির মৃদু শব্দ একটি মধুর সঙ্গীত সৃষ্টি করছিল। আজ রাতে দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁ একজন বিশেষ অতিথিকে স্বাগত জানাচ্ছিল, মিস্টার রাজ, একজন ৫০ বছর বয়সী কোটিপতি। গুজব ছিল যে তার সারা শহর জুড়ে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি বড় রিয়েল এস্টেট প্রকল্প আছে। তার গম্ভীর মুখ এবং জমককালোভাবে সেলাই করা কালো স্যুটে তিনি শক্তিশালী এবং শীতল দুটোই লাগছিলেন। তার পাশে বসেছিলেন তার স্ত্রী মীরা, যিনি ৪০ পেরোলেও নিজের আভিজাত্য বজায় রেখেছিলেন। গভীর লাল রঙের একটি ডিজাইনার শাড়ি তার সুন্দর শরীরকে জড়িয়েছিল। তার চুল সামান্য কোঁকড়ানো ছিল এবং তার মুখে ছিল ক্লান্তির এক ঝলক। যদিও তিনি অতিথিদের সামনে সবসময় একটি বিনয়ী হাসি ধরে রাখতেন, কিন্তু তার চোখে একটি স্পষ্ট চাপ দেখতে পাওয়া যাচ্ছিল। আজ সন্ধ্যায় মিস্টার রাজ একটি নতুন প্রকল্প নিয়ে আলোচনা করার জন্য তার একজন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারকে দ্য গোল্ডেন স্যাফরনে আমন্ত্রণ জানিয়েছিলেন। একই সাথে তিনি তার স্ত্রীর সাথে একটি আরামদায়ক ডিনারের আনন্দও নিতে চেয়েছিলেন। ব্যস্ত ব্যবসা সত্ত্বেও তিনি মীরার সাথে কিছু শান্ত মুহূর্ত কাটানোর জন্য উদ্গ্রীব ছিলেন, আশা করছিলেন যে তারা তাদের দূর হয়ে যাওয়া বৈবাহিক সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে পারবেন। একটির পর একটি সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছিল। সুগন্ধযুক্ত সামুদ্রিক খাবারের স্যুপ, তাজা ক্যাভিয়ার সস সহ স্যালাড এবং সেরা ওয়াইন। মীরা ওয়াইনে চুমুক নিলেন এবং মিস্টার রাজের দিকে তাকালেন। তিনি হালকা হাসির সাথে উত্তর দিলেন, কিন্তু আজ তার হৃদয়ে এক ধরনের বিষণ্ণতা ছিল। বাইরের আড়ম্বর তাদের মধ্যকার শূন্যতা পূরণ করতে পারছিল না। সবাই যখন কথা বলছিল, ঠিক তখনই রেস্তোরাঁর দরজায় হঠাৎ একটি ছোট ছেঁড়া পোশাক পরা মূর্তি দেখা গেল। সে ছিল প্রায় বছরের একটি মেয়ে, যার জামা কাপড় কাদামাখা ছিল। তার লম্বা চুল জট পাকানো ছিল এবং তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট ছিল। তার চোখে ছিল সংকল্প আর ভয়ের এক মিশ্রণ। এই জমককালো দৃশ্যের সামনে সে আরও একা লাগছিল। এত বিলাসবহুল জায়গায় একজন ভিখারি মেয়েকে দেখে ওয়েটাররা ঘাবড়ে গেল। ফিসফিস শুরু হয়ে গেল। কিছু অতিথি কৌতূহলবশত ঘাড় ঘোরাল। রেস্তোরাঁর ম্যানেজার তাকে আটকাতে দৌড়ে এলো, কিন্তু সে দ্রুত এড়িয়ে গেল এবং সোজা হলের মাঝখানে পৌঁছে তার কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল, খাবেন না, আপনার স্ত্রী বিষ মিশিয়েছেন, সেই খাবার খাবেন না, আপনি মরে যাবেন। পুরো ঘর এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সবার চোখ সেই মেয়েটির ওপর আটকে গেল। অনেকে তাদের অবাক হওয়া লুকাতে পারল না। মিস্টার রাজ, যার হাতে ওয়াইনের গ্লাস ছিল, তিনি সেখানেই জমে গেলেন। তার আঙুলগুলি শক্ত হয়ে গেল। মীরার চোখ বিস্ফারিত হল এবং তিনি তোতলাতে শুরু করলেন, এই মেয়ে, একে ভেতরে ঢুকতে দিল কে? তারপর তিনি গার্ডের ওপর চিৎকার করলেন, তাড়াতাড়ি করো, একে বাইরে বের করো, এটা একেবারেই বাজে কথা। কিন্তু মেয়েটি হাল ছাড়ল না। তার গলার স্বর এত কর্কশ ছিল যেন তার গলা ছিলে গেছে। খাবেন না স্যার, আপনার স্ত্রী বিষ মিশিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি, আমি আপনার কাছে অনুরোধ করছি, খাবেন না। এক মুহূর্তের জন্য মিস্টার রাজ তার বুকে একটি চাপ অনুভব করলেন। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। মেয়েটির অভিযোগ অযৌক্তিক লাগছিল, কিন্তু তার চোখে যে আতঙ্ক ছিল তা তাকে উপেক্ষা করার সাহস দিল না। তিনি সব সময় একজন সতর্ক ব্যক্তি ছিলেন। ব্যবসার জগতে এত ঝড় সামলেছেন যে তিনি জানতেন যে কখনো কখনো সবচেয়ে পাগলাটে কথাগুলিও সত্যি হতে পারে। রেস্তোরাঁর কর্মীরা তাকে ধরার জন্য দৌড়ে এলো। তার রোগা কাঁধগুলি ধরল। সে ছটপট করছিল, অনবরত মিনতি এবং দৃঢ়তা ভরা কণ্ঠে চিৎকার করছিল। শুরুতে মিস্টার রাজ তাদের মেয়েটিকে বাইরে নিয়ে যেতে বলার কথা ভেবেছিলেন, কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা তাকে থামিয়ে দিল। ঠিক তখনই শেফ, যার মুখ রেস্তোরাঁর সুনাম নষ্ট হওয়ার ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কাছে এলো। সে তোতলাতে লাগল, স্যার, আমাদের রেস্তোরাঁ সবসময় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি এবং গুণমান নিশ্চিত করে। আমি সত্যিই বুঝতে পারছি না এই মেয়েটি কি। মিস্টার রাজ হাত তুলে তাকে চুপ করার ইঙ্গিত করলেন। তিনি গম্ভীরভাবে বললেন, থামো, একে এখনই বাইরে বের করো না। চারপাশের উত্তেজনা সত্ত্বেও তিনি শান্তভাবে মেয়েটির চোখে তাকালেন। তোমার নাম কি? তুমি এমন কথা কেন বলছো? মেয়েটি এক মুহূর্তের জন্য চমকে গেল। তার ঠোঁট কাঁপছিল, যেন ধরা পড়ার ভয় পাচ্ছিল। কিন্তু সে চুপ থাকল না। সে একটি গভীর শ্বাস নিল এবং কাঁপানো কণ্ঠে জবাব দিল,
আমার আমার নাম আশা। আমি জানি ওই মীরা আপনার স্ত্রী খাবারের মধ্যে কিছু মিশিয়েছেন। আমি দেখেছি, আমি সেই লোকটিকেও দেখেছি। তার ভাঙা ভাঙা অসংলগ্ন কথাগুলি পরিবেশকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করে তুলল। সে যে লোকটির কথা বলছিল সে কে ছিল, তার মীরার সাথে কি সম্পর্ক ছিল? ঠিক সেই মুহূর্তে মীরা প্রায় চিৎকার করে উঠলেন। তার মুখ রাগে ও লজ্জায় লাল হয়ে গিয়েছিল। বাজে কথা, এই মেয়েটি মিথ্যা বলছে। আমি কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারি না। রাজ, তোমার আমার উপর বিশ্বাস রাখা উচিত। তুমি একে এত স্বাধীনতা দিয়েছ যে যা খুশি তাই বলছে। মীরা কাঁপছিলেন, কিন্তু তার চোখে এক ঝলক ঘাবড়ে যাওয়া ছিল। মিস্টার রাজ তার স্ত্রীর দিকে তাকালেন, তারপর আশার দিকে তাকালেন। তার মাথা ঘুরছিল। তারপর তার সহজাত প্রবৃত্তির কারণে তিনি চুপচাপ তার ওয়াইনের গ্লাস এবং কাঁটাটি নিচে রাখলেন। তিনি শেফের দিকে ফিরে বললেন, তাড়াতাড়ি খাবার পরীক্ষা করাও। সেরা ডাক্তার বা মেডিকেল স্টাফকে ডাকো যাকে তোমরা চেনো। আমি এখানেই একটি দ্রুত পরীক্ষা চাই। একই সাথে তিনি থেমে মেয়েটির আশার দিকে তাকালেন। এই মেয়েটিকে এখানেই রাখো, আপাতত একে বাইরে বের করো না। অতিথিদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। কেউ কেউ মীরাকে সন্দেহের চোখে দেখতে লাগল, আবার অন্যরা মিস্টার রাজের দিকে দেখছিল। তার সুনাম, শক্তি এবং উচ্চ মানের সাথে যুক্ত ছিল, তাই স্বামীর প্রতি স্ত্রীর বিষ মেশানোর গল্পটি অবিশ্বাস্যভাবে ভয়ঙ্কর লাগছিল। রেস্তোরাঁর কর্মীরা দ্রুত ব্যবস্থা নিতে লাগল। কেউ কেউ একটি সাধারণ টেস্ট কিট আনতে দৌড়াল, যা সাধারণত জরুরি বিষক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। শেফ ঘামে ভিজে যাচ্ছিল, মিস্টার রাজকে বোঝানোর চেষ্টা করছিল যে তার রেস্তোরাঁয় এমন কিছু হতে পারে না, যদিও মিস্টার রাজ হাত নেড়ে ইঙ্গিত করলেন যে পরীক্ষা করা আবশ্যক। এর মধ্যে আশা একটি কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। তার পা কাঁপছিল। সে এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে যা করার ছিল তা করে ফেলেছে। সে না মিস্টার রাজের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল, না মীরাকে সরাসরি দেখার। সে ভয় পাচ্ছিল যে তাকে চর মারা হবে বা টেনে বাইরে বের করে দেওয়া হবে। কিন্তু সে তার চোখে মিনতি ধরে রেখেছিল। স্যার, এটা সত্যি, আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। এই মিনতি ভরা চোখগুলি মিস্টার রাজের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করল। যে মেয়েটি স্পষ্টতই ক্ষুধার্ত এবং ছেঁড়া পোশাকে, সে হঠাৎ এখানে গোলমাল করতে কেন আসবে? ধরা যাক আশাকে কেউ এই নাটক করার জন্য কাজে লাগিয়েছিল বা টাকা হাতানোর জন্য এই পথ বেছে নিয়েছিল। কিন্তু যদি এমনটা না হয়? মিস্টার রাজের হঠাৎ ঠান্ডা লাগা শুরু হলো। এই ধারণা যে তার স্ত্রী তাকে ক্ষতি করার ষড়যন্ত্র করতে পারে তাকে অসুস্থ করে তুলল। মীরার মুখ এখন হতবাক হয়ে গিয়েছিল। তার চোখ ছলছল করছিল এবং তিনি ক্রমাগত সাফাই দিতে দিতে বিড়বিড় করছিলেন, রাজ, তোমার আমার উপর বিশ্বাস রাখা উচিত। আমি জানি না এই মেয়েটিকে, সে বাজে কথা বলছে। আমি কখনো রান্নাঘরে যাই না বা খাবার ছুঁই না। সবাই জানে আমি নোংরামিকে কতটা ঘৃণা করি। মিস্টার রাজ কোনো জবাব দিলেন না। তার চোখ তার স্ত্রীকে এড়িয়ে যাচ্ছিল। যদিও এখনও কিছুই নিশ্চিত ছিল না, কিন্তু স্ত্রীর প্রতি তার বিশ্বাস, যা কিছুকাল ধরে টল ছিল, তা এখন আরও ভেঙে গেল। সবাই টান টান উত্তেজনায় পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছিল। মিস্টার রাজের ব্যক্তিগত ডাক্তার এবং একজন টেকনিশিয়ান দ্রুত খাবারের নমুনার পরীক্ষা করলেন। 10 মিনিটের অপেক্ষা অন্তহীন লাগছিল। অবশেষে ডাক্তার ফিরে এলেন। তার মুখে কোনো স্পষ্ট ভাব ছিল না। তিনি মিস্টার রাজকে ধীরে ধীরে বললেন, স্যার, আমি কিছু অস্বাভাবিক লক্ষণ পেয়েছি। যদিও এখানকার দ্রুত পরীক্ষার কিট এটি বিষ কিনা তা উপসংহারে পৌঁছানোর জন্য যথেষ্ট নির্ভুল নয়। আমাদের নমুনাটিকে সম্পূর্ণ এবং গভীরভাবে পরীক্ষার জন্য একটি উপযুক্ত পরীক্ষাগারে নিয়ে যেতে হবে। এই কথাগুলি সেই সাক্ষাৎকারের ওপর ঠান্ডা জলের মতো পড়ল, যা সুখকর হওয়ার কথা ছিল। সামান্য একটু সন্দেহ সবকিছুকে বিশৃঙ্খলায় পরিণত করার জন্য যথেষ্ট ছিল। মিস্টার রাজ তার চোখ আশার দিকে ঘোরালেন। মেয়েটি টলমলেভাবে দাঁড়িয়েছিল। তার মুখে ভয় স্পষ্ট ছিল, কিন্তু সে এখনও দৃঢ় ছিল। মীরা এই দৃশ্য দেখলেন। তার হাত টেবিলের কিনারা শক্ত করে ধরেছিল, কিন্তু তিনি আর কিছু বললেন না। তিনি চুপচাপ বুঝতে পেরেছিলেন যে তিনি যত জোরে অস্বীকার করবেন, তার স্বামী তত বেশি তাকে সন্দেহ করবেন। তবুও যখন তিনি আশাকে দেখলেন, তখন তার চোখের রাগ ঝলকে উঠল। এই পরিস্থিতি দেখে মিস্টার রাজ আজকের রাতের ডিনার নিশ্চিতভাবে বাতিল করে দিলেন। সবাই যেতে পারেন। তারপর তিনি তার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারের দিকে ফিরলেন, বিনয়ের সাথে ক্ষমা চাইলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তারা অন্য কোনো সুযোগে দেখা করবেন। সেই অংশীদার অবশ্যই খুব বিস্মিত ছিল, কিন্তু তিনি বেশি কিছু বলার সাহস পেলেন না। মিস্টার রাজের সুনাম যে কোনো সময় ধসে যেতে পারত যদি তা সামলানো না হয়। ম্যানেজারের আদেশে রেস্তোরাঁর নিরাপত্তারক্ষীরা আশাকে বাইরে টেনে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেল।
মেয়েটি পালানোর চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিল। মিস্টার রাজের হাত হঠাৎ তাদের থামানোর জন্য উঠল। ওকে এখানেই থাকতে দাও, আমার কিছু কথা জিজ্ঞাসা করার আছে। কিন্তু স্যার, ম্যানেজার ইতস্তত করে বলল, এই মেয়েটি স্পষ্টতই অসংলগ্ন, সে শুধু ঝামেলা সৃষ্টি করছে। মিস্টার রাজ মাথা নাড়লেন। এখনকার জন্য ওকে একা ছেড়ে দাও, টাকার কোনো কথা নেই, আমি দায়িত্ব নেব। মীরা দাঁত পিষলেন, প্রায় কেঁদে ফেললেন। তুমি সত্যি সত্যি এই মেয়েটিকে এইভাবে গোলমাল করতে দিচ্ছ? তিনি ঘুরলেন এবং রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেলেন। তার উঁচু গোড়ালির জুতোর শব্দ মেঝেতে প্রতিধ্বনিত হচ্ছিল, যা সবাইকে হতবাক করে দিল। অনেক অতিথি কৌতূহল এবং সহানুভূতির মিশ্রণ নিয়ে তাকে দেখল। মিস্টার রাজ তার স্ত্রীর পিঠের দিকে দেখতে থাকলেন। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। তিনি জানতেন যে আজকের রাতের পর তাদের পরিবার আগের মতো স্বাভাবিক থাকবে না। কিন্তু এখন তিনি সত্য জানতে চেয়েছিলেন। তার জানা দরকার ছিল যে সেই মেয়েটি আশা কোথা থেকে এসেছিল এবং এত জমকালো রেস্তোরাঁয় ঢুকে এত মর্মান্তিক অভিযোগ করার সাহস সে কেন করল। গার্ড যখন তাদের হাত আলগা করল, আশা পড়ে গেল তার আঘাতপ্রাপ্ত হাতটি ধরে। একজন দয়ালু তরুণী ওয়েট্রেস তাকে দেখে দুঃখ অনুভব করল এবং সাহায্য করার চেষ্টা করল, কিন্তু ম্যানেজার মাথা নেড়ে তাকে থামিয়ে দিল। তবুও আশা উঠে দাঁড়ানোর চেষ্টা করল। তার চোখে জল ছিল। আঙ্কেল, আমি কাউকে আঘাত করতে চাইনি, আপনি তাকে বিশ্বাস করবেন না। আপনি যদি সেই খাবার খেতেন তবে আপনি সত্যি সত্যি মারা যেতেন। আশার সত্যিকারের ভীত কণ্ঠস্বর মিস্টার রাজের হৃদয়ের একটি কোণে আবার নাড়া দিল। তিনি একটি গভীর শ্বাস নিলেন। তার মন প্রশ্নে ভরা ছিল। তারপর তিনি শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, তোমার নাম আশা, তাই না? ঠিক আছে, তুমি যা দেখেছ আমাকে সব জানতে হবে। কে সঠিক আর কে ভুল আমি নিজেই তার তদন্ত করব। আশা মাথা নাড়াল। তার চোখে এখনও জল ছিল। এই দৃশ্যটি ছিল দামি ওয়াইন, ঝলমলে ক্রিস্টাল ঝাড়লণ্ঠন এবং বিচলিত মুখ নিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়া অতিথিদের ভিড়ের একেবারেই বিপরীত। এক মুহূর্তের জন্য মিস্টার রাজের মনে হল যে এই ভবঘুরে মেয়েটির ছবিতে কিছু একটা খুব পরিচিত, যেন এটি এমন একটি স্মৃতিকে জাগিয়ে তুলছে যা তিনি মনে করতে পারছিলেন না। মিস্টার রাজ গার্ডকে ইঙ্গিত করলেন যে সে যেন মেয়েটিকে একটি ব্যক্তিগত ঘরে নিয়ে যায়। ওকে নিরাপদে রাখো, আমি পরে কথা বলবো। আজ পর্যন্ত তিনি কখনো ভিখারি বা অপরিচিতদের প্রবেশের মতো বিষয়গুলিতে মনোযোগ দেননি, কিন্তু আজ রাতে তিনি একটি ব্যতিক্রম করলেন। মেয়েটির চোখে তিনি এমন একটি ব্যথা দেখেছিলেন যা তাকে নিজে উপেক্ষা করতে পারছিলেন না। শেফ, ম্যানেজার এবং কিছু কর্মচারী তখনও সেখানেই জমে দাঁড়িয়েছিল। কেউই এই দুঃস্বপ্নকে বিশ্বাস করতে পারছিল না। সবচেয়ে বিখ্যাত দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁ এখন একটি বড় কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছিল, যার ওপর খাবারে বিষ মেশানোর অভিযোগ করা হয়েছিল এবং অভিযোগকারী ছিল একটি ছোট মেয়ে। শেফ ঘাবড়ে গিয়ে মিস্টার রাজের কাছে এসে সম্মান সহকারে বলল, স্যার, আমি নিশ্চিত যে আমাদের রেস্তোরাঁ কখনো, কিন্তু যদি আপনার খাবারের নমুনা প্রয়োজন হয় তবে আমরা আজ রাতে এটিকে একটি স্বাধীন পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেব। এটি আমাদের সুনামের ওপর খুব প্রভাব ফেলবে। মিস্টার রাজ ক্লান্ত কণ্ঠে হাত নাড়লেন। পদ্ধতি অনুসরণ করো। আমি প্রমাণ ছাড়া কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু স্পষ্টতই আমি সেই মেয়েটির কথাগুলিকে উপেক্ষা করতে পারি না। তারপর তিনি সেই গোলমাল ভরা জায়গাটির দিকে একবার তাকালেন, দরজার দিকে, যেখান দিয়ে মীরা এই মাত্র অদৃশ্য হয়েছিলেন। তিনি তার স্ত্রীর পিছনে যেতে চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন কেন তিনি এত অদ্ভুত আচরণ করলেন, কিন্তু তিনি ইতস্তত করছিলেন। তার হৃদয়ে সন্দেহ বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছিল। এমনটা কি হতে পারে যে তিনি সেই স্ত্রীকে পুরোপুরি বুঝতে পারেননি, যাকে তিনি একসময় খুব ভালোবাসতেন? একটু পরে যখন অতিথিরা একে একে চলে গেলেন, মিস্টার রাজ সবাইকে মাথা নেড়ে বিদায় জানালেন এবং রেস্তোরাঁর ব্যক্তিগত ঘরের দিকে ভারী পদক্ষেপে গেলেন, যেখানে তিনি গার্ডকে আশাকে রাখার জন্য বলেছিলেন। পথে তিনি অনুভব করলেন যে তার মুখ শুকিয়ে গেছে এবং হাতের তালু ঘামে ভিজে গেছে। স্ত্রী দ্বারা স্বামীকে বিষ দেওয়ার সম্ভাবনার কথা ভেবে তিনি কেঁপে উঠলেন। অন্যেরা এটাকে বাজে কথা মনে করতে পারে, কিন্তু তার বিবেক তাকে বলল যে এটি সত্যি হোক বা মিথ্যা, এটিকে হালকাভাবে নেওয়া যায় না। যখন তিনি ঘরের দরজা খুললেন তখন তিনি আশাকে একটি কোণে চেয়ারে গুটিয়ে বসে থাকতে দেখলেন। তার হাত তার কাঁধগুলিকে শক্ত করে ধরেছিল, যেন সে ভয় পাচ্ছে যে কেউ তাকে আক্রমণ করবে।
ঘরের আলো প্রধান হলের তুলনায় ম্লান ছিল, কিন্তু তার ক্লান্ত মুখটি দেখার জন্য যথেষ্ট ছিল। হয়তো ভবঘুরে জীবনের বছরগুলি তার উপর এমন কষ্ট চাপিয়ে দিয়েছিল যা একটি সাধারণ শিশু সহ্য করতে পারে না। আশা তাকে ভেতরে আসতে দেখল। সে একটু চমকে গেল, তারপর শান্ত হওয়ার চেষ্টা করল, সাহস জোগানোর জন্য নিজের হাত দুটো ঘষল। আঙ্কেল, আঙ্কেল, আমার উপর রাগ করবেন না, আমি গোলমাল করতে চাইনি, কিন্তু যদি আমি আপনাকে না বলতাম তবে আপনি মরে যেতেন। মিস্টার রাজ সামনের চেয়ারে বসলেন, তার কণ্ঠ শান্ত এবং ধীর ছিল। তুমি কেন ভাবলে যে মীরা খাবারের মধ্যে বিষ মিশিয়েছেন? তুমি কি দেখেছিলে? আশা মাথা নিচু করল, নিজের ঠোঁট কামড়াল। কিছুক্ষণ পরে বলল, আমি তাকে রেস্তোরাঁর পিছনে একটি লোকের সাথে দেখা করতে দেখেছিলাম। লোকটির হাতে একটি পাউডারের প্যাকেট ছিল। আমি আবর্জনার স্তূপের পিছনে লুকিয়েছিলাম এবং আমি স্পষ্ট শুনতে পেলাম যে তিনি বলছেন, এটিকে আপনার খাবারের মধ্যে মেশাতে হবে। আমি কেবল কিছু বাক্য শুনেছিলাম, স্পষ্ট ছিল না, কিন্তু সেই মহিলা ঠিক মীরার মতো দেখতে ছিল। আমি তাকে রান্নাঘরে যেতেও দেখেছিলাম, সেই প্যাকেটটি হাতে নিয়ে, এবং তারপরেই খাবার টেবিলে আনা হয়েছিল। মিস্টার রাজের মুখ শক্ত হয়ে গেল। তিনি গুজব শুনেছিলেন যে মীরার কোনো অপরিচিত লোকের সাথে সম্পর্ক চলছে, কিন্তু তিনি কখনো বিশ্বাস করতে চাননি। এখন আশার কথা শুনে সন্দেহের টুকরোগুলি বিপদজনকভাবে একত্রিত হচ্ছিল। তোমার কি নিশ্চিত যে সেই ব্যক্তিটি আমার স্ত্রীই ছিল? তিনি কাঁপানো কণ্ঠে জিজ্ঞাসা করলেন। আশা মাথা নেড়ে নিশ্চিত করল। আমি দূর থেকে দেখেছিলাম, কিন্তু সে ঠিক একই শাড়ি পরেছিল এবং মুখটিও একই ছিল। আমি শুধু এটুকুই দেখেছিলাম। তারপর সে চলে গেল। তারপরে আমি ভয় পেয়ে গেলাম এবং আপনাকে সতর্ক করার জন্য ভেতরে দৌড়ে এলাম। ঘর শান্ত হয়ে গেল। ফ্যাকাশে আলো মিস্টার রাজের চিন্তিত মুখের ওপর পড়ছিল। তার সামনে আশা ছিল কেবল একটু অসহায় মেয়ে। সে কি মিথ্যা বলতে পারে? কখনো কখনো গরিব মানুষ টাকা রোজগারের জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি মিথ্যা অভিযোগও করতে পারে। কিন্তু তার মনে হলো যে মেয়েটির গল্পে কোনো কৃত্রিমতা নেই। এর বাইরে খাবারে অস্বাভাবিক লক্ষণের উপস্থিতিকেও উপেক্ষা করা যায় না। তুমি কি সেই লোকটিকে চেনো? সে কে ছিল? তিনি আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন। আশা মাথা নাড়াল। না, আমি তাকে আগে কখনো দেখিনি। তাকে একজন মাঝবয়সী লোক লাগছিল, চশমা পরা, লম্বা ছিল। সে মীরাকে পাউডারের প্যাকেটটি দিয়েছিল এবং আস্তে করে কিছু বলেছিল। আমি কেবল এটুকুই শুনেছি, এটা আজ রাতে হয়ে যাওয়া উচিত, আর ব্যাস। মিস্টার রাজ একটি গভীর শ্বাস নিলেন। বাতাসে উদ্বেগের গন্ধ অনুভব করা যাচ্ছিল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে একজন ভিখারি মেয়ে তার জীবনকে এমন এক মোড় এনে দিতে পারে। দীর্ঘদিন ধরে তিনি তার বিবাহকে ফিকে অনুভব করছিলেন। মীরা প্রায়শই ব্যক্তিগত কাজের অজুহাতে দেরিতে বাড়ি ফিরতেন, লুকিয়ে ফোন ধরতেন, কিন্তু বিষ দেওয়ার মতো ভয়ঙ্কর কথা তিনি কখনো ভাবেননি। দরজায় একটি হালকা কড়া পড়ল। মিস্টার রাজ দরজা খুললেন এবং রেস্তোরাঁর ম্যানেজারকে ঘাবড়ে যাওয়া অবস্থায় দেখতে পেলেন। স্যার, আপনার স্ত্রী গাড়িতে করে চলে গেছেন। তিনি আর কিছু বলেননি, এবং কিচেন স্টাফরা কসম খেয়ে বলেছে যে তারা কিছু জানে না। তারা কেবল নিশ্চিত করেছে যে মীরা প্রায় 1-2 মিনিটের জন্য কিচেনে এসেছিলেন। বলেছিলেন যে তিনি স্বাস্থ্যবিধি পরীক্ষা করতে এসেছেন। মিস্টার রাজ কিছু না বলে মাথা নাড়লেন। ম্যানেজার চলে গেল। এখন তার মাথায় সম্পূর্ণ বিশৃঙ্খলা চলছিল। তিনি আশাকে দেখলেন। প্রথমবারের মতো তার ছোট রোগা শরীর এবং একটি অনাথ শিশুর বন্য চোখের দিকে মনোযোগ দিলেন। একবার ভাবো তো, তুমি এত ঝুঁকি কেন নিলে? যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয় তবে তুমি অনেক বড় বিপদে পড়বে। আশা চুপ থাকল। তার চোখ থেকে জল ঝরার মতো অবস্থা ছিল। তারপর সে ধীরে ধীরে উত্তর দিল, কারণ আমি জানতাম যে যদি আমি না বলি তবে আরও একটি নির্দোষ মানুষের জীবন যেতে পারে। আমি জানি প্রিয়জনকে হারানোর অনুভূতি কেমন হয়। আমি চাই না কেউ মরুক। ছোট্ট কথা, কিন্তু এতে ছিল অনির্বচনীয় ব্যথা। এই মেয়েটি নিশ্চয়ই কোনো খুব ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। মিস্টার রাজের হৃদয় হঠাৎ ভারী হয়ে উঠল। যদিও বিষয়টি এখনও স্পষ্ট ছিল না, তবে তার সামনে ছিল একটি খুব করুণ মেয়ে। তিনি আশার কাঁধে চাপড় মারলেন। তার কণ্ঠস্বর নরম হয়ে গেল। ঠিক আছে, সতর্ক করার জন্য ধন্যবাদ। এখন তুমি কি ক্ষুধার্ত? তোমার যা কিছু দরকার শুধু বলো। মেয়েটি ইতস্তত করল, তারপর আস্তে করে মাথা নাড়াল। দুপুর থেকে ক্ষুধার মোচড় তাকে কষ্ট দিচ্ছিল, কিন্তু এইমাত্র ঘটে যাওয়া বিশৃঙ্খল দৃশ্য দেখে সে কেবল সেই মানুষটিকে বাঁচানোর জন্য আগ্রহী ছিল। এখন যখন সবকিছু একটু শান্ত হয়ে গেল, তখন সমস্ত ক্লান্তি এবং ক্ষুধা তাকে কাবু করে ফেলল। আঙ্কেল, যদি আপনি আমাকে খাওয়ার জন্য কিছু দেন তবে যথেষ্ট হবে, আশা ফিসফিস করে বলল। উত্তেজনা সত্ত্বেও মিস্টার রাজ একজন কিচেন স্টাফকে কিছু খাবার, রুটি এবং জল আনতে ডাকলেন।
মেয়েটি কাঁপতে কাঁপতে তা নিল এবং লোভের সাথে খেতে লাগল। মিস্টার রাজ এই দৃশ্য দেখলেন। তার হৃদয় দুঃখে ভরে গেল। তিনি তার ভেস্ট কোটটি খুলে মেয়েটির কাঁধে দিলেন। তারপর স্টাফকে নির্দেশ দিলেন, আজ রাতে এই মেয়েটিকে এই ঘরে ঘুমাতে দাও, আমি কাল সকালে সিদ্ধান্ত নেব। এই কথাটি সবাইকে অবাক করে দিল। মিস্টার রাজ কবে থেকে একজন অপরিচিত শিশুর এত যত্ন নিতে শুরু করলেন? এমনকি তিনি নিজেও অবাক ছিলেন। হয়তো সাম্প্রতিক মর্মান্তিক ঘটনা তার মধ্যে একটি পুরনো চাপা পড়া অনুভূতিকে জাগিয়ে তুলেছিল, করুণার অনুভূতি, বা হয়তো রহস্য সমাধানের ইচ্ছা। মিস্টার রাজ ঘর থেকে বেরিয়ে গেলেন এবং খালি করিডরে হাঁটতে লাগলেন। তার জুতোর শব্দ হালকাভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। তার সামনে তাকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হল। মীরা, তার স্ত্রী, কি সত্যিই তাকে মারতে চেয়েছিলেন? কেন? যদি এটা সত্যি হয় তবে তিনি কেন এমন করলেন? এবং সেই পাউডারের প্যাকেটটি কি ছিল? তার মনে শত শত প্রশ্ন ঘুরছিল। মীরার বিচলিত মুখ সামনে এলো। তার চোখে এমন লাগছিল যেন তিনি কিছু বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। এটা কি কেবল একটি ভুল বোঝাবুঝি ছিল, নাকি অন্য কোনো ভয়াবহ ষড়যন্ত্র ছিল? মিস্টার রাজ জানতেন না, কিন্তু এটা স্পষ্ট ছিল যে আজকের রাতের পর তার জীবন লাইনচ্যুত হয়ে গিয়েছিল। জমকালো রেস্তোরাঁর ঝলমলে আলো সেই রহস্যের পর্দা সরাতে পারছিল না, যা ধীরে ধীরে তাদের পারিবারিক জীবনে ছেয়ে যাচ্ছিল। স্বয়ংক্রিয় কাঁচের দরজা তার পিছনে বন্ধ হয়ে গেল। বাইরের শব্দ থামিয়ে দিল। করিডরে কেবল রাতের বাতাসের শব্দ এবং একটি অসহনীয় অস্থিরতা বাকি রইল। ব্যক্তিগত ঘরে আসা চুপচাপ বসেছিল। তার হাত মিস্টার রাজের ভেস্টকোটটি ছুঁয়ে দেখছিল। তার হৃদয়ে উষ্ণতা এবং ভয়ের এক অদ্ভুত অনুভূতি ছিল। সে ফিসফিস করে বলল, আমি ঠিক করেছি, তাই না? বাইরে গাড়িগুলি এখনও রাস্তায় সারিবদ্ধ ছিল। এই আবহাওয়ায় জমকালো শহর রাতে আরও বেশি জ্বলজ্বল করছিল। কিন্তু মনে হচ্ছিল যে কোনো আলোই সন্ধ্যের সেই অন্ধকার দূর করার জন্য যথেষ্ট ছিল না, যা সেই মুহূর্ত থেকে ছেয়ে গিয়েছিল, যখন আশা চিৎকার করে উঠেছিল, খাবেন না, আপনার স্ত্রী বিষ মিশিয়েছেন। মিস্টার রাজ এবং মীরার মধ্যেকার সমস্ত মিথ্যা শান্তি ভেঙে গিয়েছিল এবং আসল গল্পটি সবেমাত্র শুরু হয়েছিল। সকালের বাতাস ভিলার বাগানে গাছগুলির মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল, যার ফলে পাতার মরমরের একটি হালকা সুর তৈরি হচ্ছিল। পরের দিন সকালে মিস্টার রাজ মাথায় হাতুড়ির আঘাতের মতো ব্যথা নিয়ে জেগে উঠলেন। দ্য গোল্ডেন স্যাফরান রেস্তোরাঁয় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর তিনি প্রায় সারা রাত ঘুমাতে পারেননি। তিনি আশাকে অতিথিদের জন্য তৈরি একটি আলাদা ঘরে ঘুমাতে দিয়েছিলেন এবং নিজে রেস্তোরাঁর অস্থায়ী কার্যালয়ে থেকে গিয়েছিলেন। বাড়ি যাওয়ার মন ছিল না। পুরো রাত জেগে এবং ঘুমানোর মধ্যে তিনি তার স্ত্রী মীরাকে গভীর লাল রঙের শাড়িতে দেখলেন, যার হাতে ছিল একটি সাদা পাউডারের প্যাকেট। তার চোখে ছিল বিষণ্ণতা এবং চতুরতা দুটোই। তারপর এক মুহূর্তে তিনি আশাকে মেঝেতে হাঁটু গেড়ে বসে চিৎকার করতে দেখলেন, আঙ্কেল, যদি আপনি সেই খাবার খান তবে আপনি মারা যাবেন। সেই চিৎকার তার চিন্তায় প্রতিধ্বনিত হতে থাকল, যতক্ষণ না সূর্য উঠল এবং প্রথম রশ্মি পড়ল। মিস্টার রাজ ক্লান্তশ্রান্ত হয়ে কিচেন এরিয়াতে গেলেন। কিছু কর্মচারী সকালের শিফটের প্রস্তুতির জন্য তাড়াতাড়ি এসে গিয়েছিল। তাকে দেখে তারা বিব্রত হওয়ার সাথে সাথে ধীরে ধীরে মাথা নিচু করল। সবাই আগের রাতের গোলমালের কথা জানত, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। মিস্টার রাজ মাথা নেড়ে উত্তর দিলেন। তারপর একজন তরুণী ওয়েট্রেসকে বললেন তাকে সেই ঘরে নিয়ে যেতে যেখানে আশা ছিল। সেই পুরনো ঘরটি রেস্তোরাঁর পিছনে অবস্থিত ছিল, যার মধ্যে স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল। তবে অন্তত এটি নিরিবিলি ছিল এবং এর মধ্যে একটি সাধারণ বিছানা ছিল। যখন মিস্টার রাজ দরজা খুললেন, তখন রাতের ডিউটিতে থাকা নিরাপত্তারক্ষী জানালো যে খাবার খাওয়ার পর থেকে মেয়েটি গভীর ঘুমে মগ্ন ছিল, কিন্তু মাঝরাতে সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করছিল, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছিল। দিনের আলোয় আশাকে আরও ছোট লাগছিল। সে তখনও মিস্টার রাজের ভেস্টটি কম্বলের মতো করে গায়ে জড়িয়ে রেখেছিল। তার জট পাকানো চুল তার কপালে ছড়িয়েছিল এবং তার পায়ে আঘাতের চিহ্ন ও আঁচড় ছিল। এই দৃশ্য দেখে মিস্টার রাজের মন ভারাক্রান্ত হয়ে গেল। সব কিছুর ওপর সন্দেহ থাকা সত্ত্বেও তিনি একটি ভবঘুরে শিশুকে উপেক্ষা করতে পারছিলেন না। তিনি আস্তে করে কাশলেন, তাতে আশা চমকে জেগে উঠল। তার চোখ গোল হয়ে গেল, যেন সে বুঝতে পারছিল না যে সে কোথায় আছে। কয়েক সেকেন্ড পর আশার গতরাতের ভয়ঙ্কর দৃশ্য মনে পড়ল। সে তাড়াতাড়ি উঠে বসল, মাথা ঝুঁকিয়ে, আঙ্কেল, আঙ্কেল রাজ। মিস্টার রাজ আশার কাঁধে ধীরে ধীরে চাপড় মারলেন, বন্ধুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করলেন। তুমি ঠিক আছো তো? ঠিকভাবে ঘুমালে?
আশা ফিসফিস করে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, আমার ভয় ছিল যে তারা আমাকে বাইরে বের করে দেবে। মিস্টার রাজ মাথা নাড়ালেন, তার গলার স্বর নরম ছিল। চিন্তা করো না আপাতত, আমি কাউকে তোমাকে বাইরে বের করতে দেব না। কিন্তু তুমি কি আমাকে তোমার সম্পর্কে আরও কিছু বলতে পারো? তুমি কোথা থেকে এসেছ? তুমি সেই সময় রেস্তোরাঁয় কেন এসেছিলে? আশা তার 2 হাত ঘষল, কিছুটা কাঁপতে কাঁপতে। জানালা দিয়ে ঠান্ডা বাতাসের একটি ঢেউ ভেতরে এলো, যা ঠিকভাবে বন্ধ ছিল না। তার গলার স্বর কিছুটা কর্কশ ছিল, যেন বাতাসে মিশে যাচ্ছিল। আমার নাম আশা। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা গিয়েছিলেন। তখন থেকে আমি ভবঘুরে হয়ে ঘুরছি, পুরনো জিনিস কুড়াই, ভিক্ষা করি। গতকাল আমি রেস্তোরাঁর পিছনে পড়ে থাকা খাবারের সন্ধানে গিয়েছিলাম, আর তখনই ভুল করে আমি মীরার মতো দেখতে একজন মহিলাকে এক লোকের সাথে দেখা করতে দেখলাম। তাদের হাতে একটি পাউডারের প্যাকেট ছিল এবং তারা বলছিল যে এটিকে আপনার খাবারের মধ্যে মেশাতে হবে। আমার ভয় ছিল যে আপনার কিছু হয়ে যাবে, তাই আমি ভেতরে দৌড়ে এলাম। মিস্টার রাজ চুপ থাকলেন। গল্পটি একই ছিল যা আশা গতরাতে বলেছিল। কোনো নতুন বিবরণ ছিল না, কিন্তু কোনো বিরোধিতা না থাকাতে এই সত্য তাকে আরও বিভ্রান্ত করছিল। তার স্ত্রী এমনটা কেন করবেন, এই প্রশ্ন তার মনে গভীরভাবে ঘুরছিল এবং এর কোনো জবাব পাচ্ছিলেন না। তুমি কি সেই লোকটির মুখ স্পষ্ট দেখেছিলে? তিনি যাচাই করার জন্য জিজ্ঞাসা করলেন। আশা মাথা নিচু করল। আমি কেবল দেখলাম যে সে লম্বা ছিল, চশমা পরা ছিল এবং একটি ধূসর শার্ট পরেছিল। সে মীরাকে পাউডারের প্যাকেটটি দিয়েছিল এবং বলেছিল যে আজ রাতে কাজ শেষ হয়ে যাওয়া উচিত। আমার ভয় ছিল যে আমি ধরা পড়ে যাব, তাই আমি আবর্জনার স্তূপের পিছনে লুকিয়ে পড়লাম। আর সেই মহিলা, তিনি ঠিক মীরার মতোই দেখতে ছিলেন, কিন্তু আমি 100% নিশ্চিত হতে পারি না, কারণ অন্ধকার ছিল। শুধু এইটুকু যে তিনি লাল শাড়ি পরেছিলেন, কোকড়ানো চুল ছিল এবং একজন অভিজাত নারীর মতো মুখ ছিল। মেয়েটি ওপরে তাকালো, তার চোখে অপরাধ বোধ ছিল। যদি আমার ভুল হয়ে থাকে তবে আমি ক্ষমা চাইব। আমি শুধু চাইনি যে আপনি বিষ খান। আমি কোনো চালাকি সম্পর্কে কিছু জানি না। আশার সততাপূর্ণ মুখ দেখে মিস্টার রাজ হঠাৎ একটি ব্যথা অনুভব করলেন। এই বয়সে আশার স্কুলে থাকা উচিত ছিল, বাবা মায়ের তত্ত্বাবধানে। এর পরিবর্তে তাকে রাস্তায় সংগ্রাম করতে হচ্ছিল, ষড়যন্ত্র ও পরিকল্পনা দেখতে হচ্ছিল। মিস্টার রাজ একটি গভীর শ্বাস নিলেন, নিজের ব্যক্তিগত ব্যথা দমন করার চেষ্টা করলেন। চিন্তা করো না, তিনি বললেন, যদি তোমার ভুল হয়ে থাকে তবে আমি দায়িত্ব নেব, কিন্তু আমাকেও সবকিছু স্পষ্ট করতে হবে। তিনি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিচেন স্টাফকে আসার জন্য প্রাতরা শান্তে নির্দেশ দিলেন। এরপরে তিনি পার্কিংয়ে গেলেন, যেখানে তার জমকালো গাড়িটি সারা রাত ধরে দাঁড়িয়েছিল। তার ব্যক্তিগত ড্রাইভার এসে সম্মান সহকারে দরজা খুলল এবং তাকে বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানাল। বাড়ি, এই দুটি শব্দ তার মনে একটি ভার নিয়ে এলো। মিস্টার রাজ জানতেন যে সেখানে মীরা অপেক্ষা করছেন, অথবা হয়তো তিনি আবার উধাও হয়ে গিয়েছেন। তবুও তিনি পালাতে পারতেন না। অনেক প্রশ্নের উত্তর দরকার ছিল এবং তিনি সেগুলি সরাসরি মীরার কাছ থেকে শুনতে চেয়েছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হল মার্বেল মেঝেযুক্ত জমকালো বসার ঘরে, যা দামি তৈলচিত্র দিয়ে সজ্জিত ছিল। পরিবেশ শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। মীরা সোফায় বসেছিলেন, তার চুল এলোমেলো ছিল এবং একটি অশান্ত রাতের পর তার মুখ রোগাটে লাগছিল। তিনি এত ক্লান্ত লাগছিলেন যে তার স্বাভাবিক আভিজাত্য উধাও হয়ে গিয়েছিল। তার স্বামীকে দেখেই তিনি উঠে দাঁড়ালেন। তুমি সারা রাত কোথায় ছিলে? কি, তুমি আমাকে এই পরিস্থিতিতে একা ফেলে চলে গেলে? মিস্টার রাজ ধীরে ধীরে তার ব্রিফকেসটি কাচের টেবিলের উপর রাখলেন, নিজের গলার স্বর সংযত রেখে। গতরাতের ঘটনা খুব অপ্রত্যাশিত ছিল, আমাকে সেটা সামলাতে হলো। তুমি ঠিক আছো? মীরা ঠোঁট কামড়ালেন। আমি কিভাবে ঠিক থাকতে পারি যখন আমার স্বামী আমার উপর সন্দেহ করছে, একটি নোংরা রাস্তার মেয়ের মিথ্যা অভিযোগ বিশ্বাস করছে? আমার বিশ্বাস হচ্ছে না যে রাজ, তুমি এত বদলে গেছো। তুমি কখনো ভিখারিদের দিকে মনোযোগ দাওনি, কিন্তু এখন সেই মেয়েটির একটি কথা তোমাকে তোমার নিজের স্ত্রীর উপর সন্দেহ করতে বাধ্য করছে। নিজের স্ত্রীর মুখ থেকে ভিখারিদের দল শুনে মিস্টার রাজের হৃদয়ে আঘাত লাগল। তিনি তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। আমি সাথে সাথেই সেই মেয়েটিকে বিশ্বাস করছি না, কিন্তু আমি তার কথা উপেক্ষা করতে পারি না। এটা ভিত্তিহীন নয়। রেস্তোরাঁর কর্মীরাও কি নিশ্চিত করেনি যে তুমি খাবার পরিবেশনের ঠিক আগে কিচেনে গিয়েছিলে? মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল, যেন তিনি কিছু দমন করার চেষ্টা করছেন। হ্যাঁ, আমি কিচেনে গিয়েছিলাম, কিন্তু শুধু এই দেখার জন্য যে তারা কিভাবে খাবার পরিবেশন করছে। আমি তোমাকে বলেছিলাম,
আমি তোমার অংশীদারের ওপর একটি ভালো প্রভাব ফেলতে চেয়েছিলাম যাতে সবকিছু ঠিকঠাক হয়। আমি শুধু কয়েক মিনিটের জন্য সেখানে দাঁড়িয়েছিলাম এবং তারপর বাইরে চলে এলাম। এর মধ্যে সন্দেহজনক কি আছে? মিস্টার রাজ সরাসরি তার স্ত্রীর চোখে তাকালেন। আর সেই লোকটি কে ছিল যার সাথে তুমি রেস্তোরাঁর পিছনে দেখা করেছিলে? মীরা চমকে গেলেন, তার হাত কাঁপতে লাগল। কে লোক? মিস্টার রাজ চোখ সরালেন না। আশা বলেছে যে তুমি একটি লোকের সাথে দেখা করে একটি পাউডারের প্যাকেট নিয়েছিলে। আমাকে এই বলো না যে তুমি জানো না। মীরার মুখ খুলে গেল, রাগ উথলে পড়ল। বাস, আর আমি সহ্য করতে পারছি না। তুমি বিশ্বাস করো বা না করো, এটা তোমার ব্যাপার। আমি কারো সাথে দেখা করিনি, বিশেষ করে কোনো চশমা পরা লোকের সাথে যে আমাকে পাউডারের প্যাকেট দিয়েছে। আমি বুঝতে পারছি না যে সেই মেয়েটি কেন এমন গল্প বানাচ্ছে। তার গলা ধরে এলো, তাতে কিছুটা দুঃখ ছিল, কিন্তু তিনি তার অস্থিরতা লুকাতে পারলেন না। তার চোখ এড়িয়ে যাচ্ছিল, যার ফলে মিস্টার রাজ অনুমান করতে পারছিলেন না যে তিনি সত্যি বলছেন নাকি অভিনয় করছেন। মীরা, যদি তুমি নির্দোষ হও তবে আমি অবশ্যই তোমাকে নির্দোষ প্রমাণ করব, কিন্তু আপাতত আমি এই সতর্কতাকে উপেক্ষা করতে পারি না। তিনি তার গলার স্বর নিচু করলেন। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? না, মীরা চিৎকার করলেন, তার চোখে জল ছিল। আমি সব বলে দিয়েছি। যদি তুমি এখনও সেই মেয়েটিকে বিশ্বাস করতে চাও তবে করতে থাকো। আমি জানি যে তোমার হৃদয় আমার জন্য আর কোনো জায়গা নেই। এই বলে মীরা সিঁড়ি দিয়ে উপরে নিজের শোবার ঘরের দিকে দৌড়ে গেলেন। এক মুহূর্ত পরে দরজা সজোরে বন্ধ হওয়ার আওয়াজ পুরো বিশাল ভিলাতে প্রতিধ্বনিত হল। মিস্টার রাজ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার মুষ্টিবদ্ধ হাত শক্ত হয়ে গেল। তার কানে গুনগুন শব্দ হচ্ছিল। তিনি বেদনার সাথে অনুভব করলেন যে স্বামী স্ত্রীর মধ্যেকার দূরত্ব সত্যিই অনেক বড় ছিল। তারা একে অপরকে যতই ভালোবাসুক না কেন, এখন এই সন্দেহ দূর করতে পারছিল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর মিস্টার রাজ চমকে গেলেন যখন প্রবীণ বাটলার রাম সিং হাত পিছনে বেঁধে হাজির হলেন। তিনি আস্তে করে বললেন, সাহেব, যদি আপনি অনুমতি দেন তবে আমি কিছু বলতে চাই। মিস্টার রাজ ঘুরলেন, তার চোখে ক্লান্তি ছিল। কি ব্যাপার রাম সিং? রাম সিং ইতস্তত করে বললেন, আমি নিশ্চিত নই, কিন্তু সম্প্রতি আমি দেখেছি যে ম্যাডাম প্রায়শই দেরিতে বাড়ি ফেরেন এবং লুকিয়ে ফোনে কথা বলেন। গতকাল আপনার সাথে রেস্তোরাঁয় যাওয়ার আগে ম্যাডাম 2 ঘন্টার জন্য বাইরে গিয়েছিলেন। যখন তিনি ফিরলেন তখন তিনি খুব চাপে ছিলেন। তুমি কি জানো সে কোথায় গিয়েছিল? মিস্টার রাজ দ্রুত জিজ্ঞাসা করলেন। রাম সিং মাথা নাড়লেন। ম্যাডাম বলেননি এবং আমি জিজ্ঞাসা করার সাহস পাইনি, কিন্তু যদি আপনি চান তবে আমি ভিলায় লাগানো নিরাপত্তা ক্যামেরাগুলি পরীক্ষা করতে আপনাকে সাহায্য করতে পারি। হয়তো কোনো সূত্র পাওয়া যাবে। এই শুনে মিস্টার রাজ সাথে সাথেই রাজি হয়ে গেলেন। তারা দুজন নিরাপত্তা কক্ষে গেলেন, যেখানে নজরদারি স্ক্রিন লাগানো ছিল। গত রাতে ভিলা থেকে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মীরা তার ব্যক্তিগত গাড়িতে গিয়েছিলেন। তার ড্রাইভার তাকে নিয়ে গিয়েছিল, যেমনটি রাম সিং বলেছিলেন। মীরা বিকেল 4টের কাছাকাছি বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং তারপর সন্ধ্যা 6টার দিকে ফিরেছিলেন। নিজের শাড়ি বদলেছিলেন এবং তারপর স্বামী স্ত্রী রেস্তোরাঁয় গিয়েছিলেন। ক্যামেরা স্ক্রিনে ইয়ার্ডে কিছুই অস্বাভাবিক ছিল না, কিন্তু একটি অন্য কোণে সাইড গেটে তারা একটি চশমা পরা লম্বা রোগা লোককে ভিলার চত্বরে ঢুকতে দেখলেন যখন মীরা বাইরে ছিলেন। লোকটি ঘাবড়ে গিয়ে চারদিকে তাকালো এবং তারপর দ্রুত চলে গেল। রাম সিং স্ক্রিনের দিকে ইঙ্গিত করে আস্তে আস্তে বললেন, সাহেব, এই লোকটি বাড়ির কর্মচারী নয়। আমি জানি না সে কে, কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার আমি তাকে সাইড গেট দিয়ে আসতে দেখলাম যখন ম্যাডাম বাইরে ছিলেন। মিস্টার রাজ সেই মূর্তিটির দিকে এক দৃষ্টিতে তাকালেন। যদিও ভিডিওটি খুব স্পষ্ট ছিল না, তবে শরীরের আকৃতি এবং চুলের স্টাইল আশার বর্ণনা করা চশমা পরা লোকটির সাথে খুব মিলে যাচ্ছিল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। এই লোকটি কি সেই রহস্যময় ব্যক্তি ছিল যাকে আশা দেখেছিল, এবং সে কি রেস্তোরাঁয় মীরার সাথে দেখা করেছিল? এটি ক্যামেরায় রেকর্ড করা হয়নি, শুধু এইটুকুই জানা গেল যে মীরা এবং এই লোকটির মধ্যে একটি সন্দেহজনক সম্পর্ক ছিল, এবং যদি আশা মিথ্যা না বলে থাকে তবে সে অবশ্যই সেই রহস্যময় পাউডারের প্যাকেটের সাথে যুক্ত ছিল। হতাশার অনুভূতি ছড়িয়ে পড়ল। মিস্টার রাজের সেই সময়গুলির কথা মনে পড়ল যখন মীরা দাতব্য বৈঠক বা পুরনো বন্ধুদের সাথে দেখা করার অজুহাতে বাইরে যেতেন। এই সব কি শুধু একটি ভান ছিল? তিনি কি তার বিশ্বাসকে ধোঁকা দিয়েছেন? স্ক্রিন বন্ধ করে মিস্টার রাজ বাটলারকে বললেন, রাম সিং, আপাতত এই ভিডিও সম্পর্কে কাউকে কিছু বলো না। তুমি তোমার মুখ বন্ধ রাখবে। আমি নিজেই এটিকে সমাধান করার উপায় খুঁজে নেব।
বাটলার মাথা নিচু করলেন। জি সাহেব। রাম সিংয়ের চোখে ঘর ভেঙে যাওয়ার ব্যথা ঝলকাচ্ছিল। দীর্ঘকাল ধরে রাম সিং তাদের বিবাহকে দেখেছিলেন, যখন তারা তরুণ ও খুশি ছিলেন, সেই সময় থেকে যখন মিস্টার রাজ ব্যস্ত ছিলেন এবং মীরা একা ছিলেন, এবং তারপর দিনের পর দিন ভালোবাসা ফিকে হতে লাগল, এবং এখন এটি সন্দেহ ও বিশ্বাসঘাতকতার দ্বারপ্রান্তে ছিল। নিরাপত্তা কক্ষ থেকে বেরিয়ে মিস্টার রাজ কার গাড়িতে বসলেন এবং ড্রাইভারকে দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁয় ফিরে যাওয়ার জন্য বললেন। তিনি গতরাতে যা ঘটেছিল তা আরও একবার তদন্ত করতে চেয়েছিলেন এবং একই সাথে আশার সাথে দেখা করে আরও বিস্তারিত শুনতে চেয়েছিলেন। তার হৃদয়ে তিনি তখনও আশা করছিলেন যে এই সব হয়তো একটি ভুল বোঝাবুঝি, কিন্তু যে প্রমাণগুলি তার কাছে ছিল সেগুলি মীরার বিরুদ্ধে যাচ্ছিল। রেস্তোরাঁয় পৌঁছে মিস্টার রাজ পরীক্ষাগার থেকে একটি বার্তা পেলেন। খাবারের নমুনায় কিছু অদ্ভুত উপাদান রয়েছে। বিশ্লেষণের জন্য আমাদের আরও সময় প্রয়োজন। আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না যে এটি বিষ, তবে এটি স্বাভাবিক মশলা নয়। শীঘ্রই রিপোর্ট করব। এটি পড়ে মিস্টার রাজ স্তব্ধ হয়ে গেলেন। এই নিশ্চিতীকরণ তাকে আশার অভিযোগ উপেক্ষা করতে দিল না। একটি অদ্ভুত উপাদান সেই খাবারের মধ্যে উপস্থিত ছিল যা গত রাতে প্রায় তাকে পরিবেশন করা হয়েছিল। যদি আশার খাবেন না চিৎকার না হতো তবে কি হতো? এই চিন্তাটি তার কপালে ঠান্ডা ঘাম নিয়ে এলো। তিনি সাথে সাথেই তার ব্যক্তিগত ডাক্তারকে ফোন করলেন এবং তাকে যে কোনো জরুরি পরিস্থিতির জন্য সব কিছু প্রস্তুত রাখতে বললেন। মিস্টার রাজ, যিনি স্বভাবতই সতর্ক ছিলেন, এখন আরও সতর্ক হয়ে উঠলেন। রেস্তোরাঁর হলে প্রবেশ করতেই তিনি শেফকে ঘাবড়ে গিয়ে ক্ষমা চাইতে দেখলেন। মিস্টার রাজ, আমরা সত্যিই বুঝতে পারছি না কি হলো। রেস্তোরাঁর রান্নাঘর সবসময় কড়া নজরদারিতে থাকে। কোনো অচেনা ব্যক্তিকে ভেতরে বাইরে যাওয়ার অনুমতি নেই, তবুও খাবারের মধ্যে কিছু ছিল। এটা অবিশ্বাস্য। মিস্টার রাজ হাত নাড়ালেন। আমি বলিনি যে এটা তোমার বা রেস্তোরাঁর ভুল। ঘাবড়ে যেও না, শুধু তদন্তে সহযোগিতা করো। এখন আমি আশার সাথে দেখা করতে চাই। শেফ তাকে পিছনের ছোট ঘরে নিয়ে গেল। আশা চেয়ারে হাঁটু ভাঁজ করে বসেছিল। তার হাতে অর্ধেক খাওয়া রুটির টুকরো ছিল। তার চোখ জানালা দিয়ে বাইরে দেখছিল। মিস্টার রাজকে ভেতরে আসতে শুনে আশা ঘুরল, চমকে গেল। আঙ্কেল! মেয়েটি ইতস্তত করে বলল, আপনি কি সেই মহিলা সম্পর্কে কিছু নতুন জানতে পেরেছেন? তিনি কি আপনার স্ত্রী ছিলেন? এই সরাসরি প্রশ্নটি মিস্টার রাজের হৃদয়ে আঘাত করল। তিনি ধীরে ধীরে পাশে বসে গেলেন, একটি গভীর শ্বাস নিলেন। আমি এখনও কিছু নিশ্চিত করতে পারছি না, কিন্তু মনে হচ্ছে যে তুমি ভুল ছিলে না। গতরাতের খাবারে কিছু ভেজালের ইঙ্গিত আছে। আমি খুব বিভ্রান্ত। আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি পুরোপুরি নিশ্চিত যে তুমি গতকাল যাকে দেখেছিলে তিনি মীরাই ছিলেন? তোমার কোনো ভুল হতে পারে না। আশা ঠোঁট কামড়াল, কয়েক সেকেন্ড ইতস্তত করল, তারপর মাথা নাড়াল। আমার মনে হয় তিনিই ছিলেন। লাল শাড়ি, শরীরের আকৃতি, চুলের স্টাইল, মুখ। আমি খুব পরিষ্কার দেখিনি কারণ জায়গাটি কিছুটা অন্ধকার ছিল, কিন্তু আমি প্রায় নিশ্চিত। তোমার কি মনে হয় না যে অন্য কোনো মহিলা ঠিক তোমার স্ত্রীর মতো পোশাক পরতে পারে? মিস্টার রাজ চুপ হয়ে গেলেন। বাস্তবে অন্য কোনো মহিলার ছদ্মবেশ ধারণের সম্ভাবনা খুব কম মনে হচ্ছিল। যদিও তিনি ব্যবসার জগতে ক্ষতি করার অনেক কৌশল দেখেছিলেন, কিন্তু নিজের স্ত্রীর ছদ্মবেশ ধারণ করে তাকে বিষ দেওয়ার কাজটি খুব জটিল ছিল। তোমার কি সেই লোকটির সম্পর্কে আরও কিছু মনে আছে? তার গলার স্বর বা কোনো বিশেষ পরিচিতি? আশা ভ্রু কুঁচকাল। তার গলার স্বর গভীর ছিল, কিন্তু এটি স্পষ্টতই উত্তর বা দক্ষিণের কোনো টান মনে হচ্ছিল না। মিশ্র ছিল। সে চশমা পরেছিল, কালো ছোট করে কাটা চুল ছিল এবং তার পিঠটা কিছুটা কুঁজো ছিল। সে তাকে একটি ছোট সাদা বা ধূসর রঙের পাউডারের প্যাকেট দিয়েছিল। আমি পরিষ্কার দেখিনি, আমি কেবল তাকে এই কথাটি বলতে শুনেছি, মনে রাখবে, আজ রাকে এটিকে শেষ করে দিতে হবে, না হলে তুমি জানো কি হবে। একটি নির্দিষ্ট উক্তি যা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল। মিস্টার রাজ একটি গভীর শ্বাস নিলেন। তার মুষ্টিবদ্ধ হাত শক্ত হয়ে গেল। না হলে তুমি জানো কি হবে? এর মানে কি এই যে সেই লোকটি মীরাকে এমনটা করতে বাধ্য করেছিল, নাকি মীরা তার সঙ্গী ছিল? মিস্টার রাজের মনে আশার একটি ক্ষীণ আলো জ্বলে উঠল। হয়তো তার স্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছিল। ঘৃণা থেকে তিনি নিজের স্বামীকে মারতে চাননি, কিন্তু কারণ যাই হোক না কেন, মিস্টার রাজকে বিষ দেওয়ার হুমকি এখনও বিদ্যমান ছিল। তিনি আশার কাঁধে হাত রাখলেন, একটি বিরল যত্নের ইঙ্গিত। ভয় পেও না, আমি জানি যে তুমি সত্যি বলছ, এবং আমি তোমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানাই। তুমি কি কিছু সময়ের জন্য এখানে থাকতে চাও?
আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি কোথাও যাবে না, কারণ বাইরে বিপদ থাকতে পারে। আশার চোখ জলে চিকচিক করে উঠল। আমি আমি আপনাকে ধন্যবাদ জানাই আঙ্কেল। রাস্তায় কেউ পরোয়া করে না যে আমি বেঁচে আছি না মরে যাই। চিন্তা করবেন না, আমি কোনো ঝামেলা করব না। মিস্টার রাজ ধীরে ধীরে মাথা নাড়ালেন। একই সাথে শেফ এবং রেস্তোরাঁর কর্মীদের আশার উপর নজর রাখতে এবং অচেনা লোকেদের তার কাছে আসতে বাধা দেওয়ার নির্দেশ দিলেন। তার ভয় ছিল যে যদি সেই লোকটি জানতে পারে যে আশা বিষয়টি ফাঁস করে দিয়েছে, তবে সে মেয়েটির ক্ষতি করতে পারে। প্রধান হলে ফিরে এসে মিস্টার রাজের ফোন হঠাৎ বেজে উঠল। এটি একটি অচেনা নম্বর থেকে কল ছিল। তিনি কয়েক সেকেন্ড ইতস্তত করলেন, তারপর ফোন ধরলেন। অন্যদিকে একটি কর্কশ ভারী পুরুষের কণ্ঠস্বর ছিল। মিস্টার রাজ আছেন? তিনি ভ্রু কুচকানেন। হ্যাঁ, কে? পুরুষের কণ্ঠস্বর ঠান্ডা হাসিতে ফেটে পড়ল। আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনার ছোট বাচ্চাদের কথায় বিশ্বাস করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। এই পৃথিবী ছলনায় ভরা। আপনি একটি ভুলের কারণে মরতে চাইবেন না, তাই না? মিস্টার রাজ স্তব্ধ হয়ে গেলেন। তার বুক চেপে ধরল। তুমি কে? কেমন ভুল? সেই ব্যক্তি প্রশ্নটিকে উপেক্ষা করল এবং হুমকি ভরা সুরে চালিয়ে গেল। আপনাকে সতর্ক করা হলো, হয়তো পরের বার এটি কেবল একটি ছোট পাউডারের প্যাকেট হবে না, এবং যে কেউ এই বিষয়ে হস্তক্ষেপ করবে তাকে মূল্য দিতে হতে পারে, বুঝলেন? এই বলে সে সাথে সাথেই ফোন কেটে দিল, যার ফলে মিস্টার রাজের মনে একটি ভয় গেঁথে গেল। যে কেউ এই বিষয়ে হস্তক্ষেপ করবে তাকে মূল্য দিতে হতে পারে। স্পষ্টতই সে আশা বা মিস্টার রাজ নিজে অথবা যে কেউ তদন্ত করতে চায় তার কথা বলছিল। মিস্টার রাজের হাত কাঁপতে লাগল, রাগ ফেটে পড়ল। ধুর, শেষ পর্যন্ত এর পিছনে কে আছে? কিন্তু একই সাথে তিনি একটি কঠোর সত্য উপলব্ধি করলেন। তিনি সত্যি একটি বিপজ্জনক শক্তির মুখোমুখি হয়েছিলেন, যা তার লক্ষ্য অর্জনের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। এইভাবে তার স্ত্রী হয়তো প্রধান ষড়যন্ত্রকারী নাও হতে পারেন, হয়তো তাকে হুমকি দেওয়া হচ্ছিল। যদি এমনটা হয়, তবে মীরার কাছে লুকানোর একটি কারণ ছিল। স্বামীর কাছে খারাপ হওয়াও ভালো ছিল, পরিবর্তে সেই লোকটা তার ক্ষতি করুক। কিন্তু তিনি তাকে কেন বললেন না? তিনি কেন চুপ থাকতে বেছে নিলেন, যার ফলে সবকিছু এত খারাপ হয়ে গেল? রেস্তোরাঁর বড় হলের মাঝখানে দাঁড়িয়ে মিস্টার রাজের মনে হল যেন তার চারপাশের পৃথিবী ঘুরছে। একদিকে হত্যার চেষ্টার ভয় ছিল, অন্যদিকে তার স্ত্রী, যিনি হয়তো অজান্তেই সাহায্য করছিলেন বা বাধ্য হয়েছিলেন। আর এই ষড়যন্ত্রকে সাহসের সাথে থামানো একমাত্র ব্যক্তি ছিল একজন অনাথ রাস্তার শিশু। তারপর তার সকালের মীরার চোখ মনে পড়ল, যখন তিনি তাকে দুঃখ ভরা দৃষ্টিতে দেখেছিলেন। এটি কি একজন নির্দোষ ব্যক্তির অভিব্যক্তি ছিল, নাকি একজন দোষী ব্যক্তির অনুতাপ? ক্লান্তি তাকে গ্রাস করল। তিনি উপলব্ধি করলেন যে তাকে পদক্ষেপ নিতে হবে। তিনি পরীক্ষাগার বা পুলিশের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন না। মিস্টার রাজ তার ফোন বের করলেন এবং তার একজন ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করলেন, যিনি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিগত গোয়েন্দা ছিলেন। সেই বন্ধুটির নাম ছিল করণ এবং তার পুলিশ বিভাগে কাজ করার অভিজ্ঞতা ছিল। মিস্টার রাজ ধীরে ধীরে বললেন, করণ, আমার তোমার জরুরি সাহায্য দরকার। কিছু বড় ঘটেছে। তিনি আশার অভিযোগ থেকে শুরু করে খাবারে পাউডারের চিহ্ন এবং হুমকি ভরা বেনামি ফোন কল পর্যন্ত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিলেন। অন্যদিকে করণ সংক্ষেপে বললেন, এটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে রাজ, শান্ত থাকো, আমাকে ব্যবস্থা করতে দাও। তারপর আমি খুঁজে বের করব যে সেই চশমা পরা লোকটি কে। মনে রাখবে, সাবধান থেকো। খুব সম্ভবত তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই বাক্যটি মিস্টার রাজকে আরও বেশি বিচলিত করল। কিছুক্ষণ পরে তিনি বললেন, হ্যাঁ, আশা করি তুমি যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেবে। ফোন বন্ধ করে মিস্টার রাজ হলের চামড়ার চেয়ারে বসে পড়লেন। চোখ বন্ধ করলেন, যেন মাথা ঘোরা দূর করতে চাইছিলেন। বাইরে আকাশ পরিষ্কার নীল ছিল। সূর্যের আলো ছড়িয়ে পড়ছিল, যা তার হৃদয়ের ঝড়ের একেবারেই বিপরীত ছিল। ওই দিন দুপুরে নিজের ব্যবসায়িক প্রকল্পের সাথে সম্পর্কিত কিছু কাজ শেষ করার পর মিস্টার রাজ সেই ঘরে ফিরে এলেন যেখানে আশা অস্থায়ীভাবে থাকছিল। মেয়েটি এখন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছিল। একজন তরুণী ওয়েট্রেসের পুরনো জামাকাপড় পরেছিল এবং কম নোংরা দেখাচ্ছিল, যদিও রাস্তায় কাটানো সময়ের চিহ্নগুলি তখনও তার বিষণ্ণ চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল।
মিস্টার রাজকে দেখে আশা সম্মান সহকারে বলল, আঙ্কেল, আপনি কি সেই লোকটির সম্পর্কে কিছু জানতে পেরেছেন? আমি শুনেছি যে কেউ আপনাকে ফোনে হুমকি দিয়েছে। তারা কি আমাকে মেরে ফেলবে? আশার প্রশ্ন তাকে নীরব করে দিল। মিস্টার রাজ জানতেন যে মেয়েটি অত্যন্ত ভীত। চিন্তা করো না, তিনি তাকে আশ্বাস দিলেন, আমি তোমার সুরক্ষার জন্য কাউকে রাখব, কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। যদি কোনো অচেনা লোক দেখা যায় তবে তার সাথে যাবে না। আশা কাঁপতে কাঁপতে মাথা নাড়াল, সে ঠোঁট কামড়াল, তারপর হঠাৎ জিজ্ঞাসা করল, আপনি কি আমার উপর রাগ করেছেন? কারণ আমি সেই কথা বলেছিলাম এবং এখন আপনি আর আপনার স্ত্রী ঝগড়া করছেন। মিস্টার রাজ মেয়েটির প্রশ্নে অবাক হয়ে গেলেন। তিনি তার কথায় করুণা অনুভব করলেন। মেয়েটি ভয় পাচ্ছিল যে সে একটি সংকট সৃষ্টি করেছে। একটি বিষণ্ণ হাসি তার ঠোঁটে ভেসে উঠল। তোমার কোনো ভুল নেই, এর বিপরীতে আমি তোমার কাছে কৃতজ্ঞ। যদি তুমি না থাকতে তবে হয়তো কাল আমার কিছু একটা হয়ে যেত। আমার স্ত্রী মীরা, হয়তো তার নিজস্ব কোনো বাধ্যবাধকতা আছে। আমি শুধু আশা করি যে সত্য শীঘ্রই সামনে আসবে। আশা মাথা নাড়াল, তার চোখ জ্বলছিল। আমি শুধু চাই যে আপনি নিরাপদ থাকুন। সাধারণ কিন্তু আন্তরিক কথায় মিস্টার রাজের গলায় একটি দলা সৃষ্টি হল। প্রাপ্তবয়স্কদের পৃথিবীর সংগ্রামের মধ্যে এই রাস্তার মেয়েটির হৃদয় ছিল নিঃস্বার্থ। তিনি চুপচাপ আশার মাথায় চাপড় মারলেন এবং ধীরে ধীরে বললেন, ধন্যবাদ। তারপর মিস্টার রাজ ঘর থেকে বেরিয়ে গেলেন। কাঁচের দরজা দিয়ে বাইরে লোকের ভিড়কে দেখতে দেখতে সন্ধ্যার রোদ ধীরে ধীরে ঢলে পড়ছিল। শহরে আলো জ্বলতে শুরু করল। তিনি জানতেন যে পরের ঝড়টি আসছে। একদিকে তাকে রহস্যময় লোকটির উদ্দেশ্য স্পষ্ট করতে হবে, অন্যদিকে তাকে নিজের স্ত্রীর মুখোমুখি হতে হবে, যার ওপর তিনি সন্দেহ করছিলেন যে সে তাকে মারতে পারে। মিস্টার রাজের চোখে হঠাৎ একটি দূরের স্মৃতি ঝলসে উঠল। তার একমাত্র ছেলের ছবি, যে 7 বছর বয়সে এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেই ঘটনার পর থেকেই তার এবং মীরার বিবাহ শীতল হয়ে গিয়েছিল। তারা আর রাতে কথা বলতেন না, না কোনো আনন্দের খাবার খেতেন। ছেলেকে হারানোর ব্যথা এমন একটি ক্ষত ছিল যা কখনো ভরত না, জিসনে উन्हें ধীরে ধীরে আলাদা করে দিয়েছিল। এখন একটি ভবঘুরে মেয়ে হঠাৎ করে সামনে এলো এবং সব কিছু উল্টে পাল্টে দিল। আশার আগমন কি একটি কাকতালীয় ঘটনা ছিল, নাকি দুষ্টদের হাতে কেবল একটি মোহরা? মিস্টার রাজ নিশ্চিত হতে পারলেন না। তিনি কেবল এইটুকু জানতেন যে যখন তিনি আশাকে আঙ্কেল খাবেন না বলতে শুনেছিলেন, তখন তার মনে হল যেন তার ছেলে অন্য কোনো জগৎ থেকে সাহায্যের জন্য ডাকছিল। সূর্যাস্ত ধীরে ধীরে হচ্ছিল। মোটা কাচের জানালা দিয়ে কমলা হলুদ আলোর একটি ফালি ছড়িয়ে পড়ছিল। সময় যেন থেমে গিয়েছিল, যাতে মিস্টার রাজ তার শূন্যতার মুখোমুখি হতে পারেন। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বাস্তবে ফিরে এলেন। তিনি তার ফোন বার করলেন এবং করণ প্রাইভেট ডিটেকটিভকে ফোন করলেন। করণ, তুমি কিছু খুঁজে পেয়েছ? অন্যদিকে কিছু ফিসফাস শোনা গেল। তারপর করণের কণ্ঠস্বর এলো, আমি কেবল প্রাথমিক তদন্ত করেছি। বিক্রান্ত নামে একজন লোক আছে যে আপনার কোম্পানির একজন প্রাক্তন কর্মচারী ছিল। লম্বা, চশমা পরে। 3 বছর আগে হিসাবে প্রতারণার জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল। সে কিছু প্রতারণার মামলাতেও জড়িত ছিল। আমি তদন্ত করছি সে এখনও শহরে আছে কিনা। বিক্রান্ত নামটা মিস্টার রাজের স্মৃতিতে কিছু জাগিয়ে তুলল। তিনি নাক কুচকালেন। হ্যাঁ, সেই হারামজাদা। আমি শুনেছি যাওয়ার আগে সে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। তাহলে দেখো সেই ঘটনার সঙ্গে যুক্ত কিনা। সে কি সেই লোক যে আমার স্ত্রীর আশেপাশে ঘোরাঘুরি করছে? করণ উত্তর দিল, এখনও নিশ্চিত করতে পারছি না, তবে আজ দুপুরে একটা সূত্র পেয়েছি। সে প্রায় 4 মাস আগে শহরতলির একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল। আমি সেখানে গিয়ে দেখব। তুমি সাবধান থেকো, তাকে কোনো সুযোগ দিও না। ফোন কেটে যাওয়ার শব্দ হল। মিস্টার রাজ ফোনটা শক্ত করে ধরলেন। যদিও এখনও কোনো সরকারি প্রমাণ ছিল না, তবে বিক্রান্তি রহস্যময় চশমা পরা ব্যক্তির ভূমিকার জন্য প্রধান সন্দেহভাজন ছিল। যদি সে সত্যিই প্রতিশোধের পরিকল্পনা করে থাকে, তবে খুব সম্ভবত সে মীরাকে নিয়ন্ত্রণ করার কোনো উপায় খুঁজে বের করেছে তাকে বিষ মেশাতে সাহায্য করার জন্য। এই ধারণাটি আশার এক ঝলকানি দিল, কারণ অন্তত মীরা পুরোপুরি বিশ্বাসঘাতকতা করেনি। তবে একই সঙ্গে এটি তাকে নিজের ও তার স্ত্রীর নিরাপত্তার জন্য কাঁপিয়ে তুলল। হঠাৎ মিস্টার রাজের সেই হুঁশিয়ারি মনে পড়ল, যে কেউ হস্তক্ষেপ করবে তাকে মূল্য দিতে হবে। হয়তো ঝড়টা এখনও লম্বা চলবে, কিন্তু তিনি পিছু হটবেন না বলে স্থির করলেন। তিনি ব্যবসায় অসংখ্য প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। এখন তিনি কাউকে একটা নিষ্ঠুর ষড়যন্ত্রের কারণে তাকে পরাজিত করতে দেবেন না।
উঠে তিনি সেই ছোট ঘরটির দিকে তাকালেন যেখানে আশা বসেছিল। বাইরে অন্ধকার হয়ে গিয়েছিল। রাস্তার আলো জানালার কাচের উপর অস্পষ্ট রেখা ফেলছিল। মিস্টার রাজের সামনে ভবিষ্যতের পথটা আগের চেয়েও ঝাপসা ছিল। সকাল হচ্ছিল। ছোট রাস্তাটিতে রাস্তার বাতিগুলি তখনও মিটমিট করে জ্বলছিল। কংক্রিটের দেওয়ালে একটি দুর্বল হলুদ আলো ফেলছিল। দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁ থেকে কিছুটা দূরে একটি গলিকোণে মিস্টার রাজের গোয়েন্দা বন্ধু করণ চুপচাপ তার গাড়িতে বসেছিল। তার চোখ সামনের পুরনো অ্যাপার্টমেন্টের দিকে স্থির ছিল। সূত্র অনুযায়ী এই জায়গাটিই হতে পারে যেখানে বিক্রান্ত রহস্যময় চশমা পরা লোকটি ঘোরাঘুরি করত বা সম্ভবত ভাড়া থাকত। গত রাতে করণ ঘণ্টার পর ঘণ্টা ওত পেতে অপেক্ষা করেছিল, কিন্তু কোনো নড়াচড়া হয়নি। সে ধৈর্য ধরে আরও অপেক্ষা করার জন্য থাকল। একজন প্রাক্তন তদন্তকারী হিসাবে সে জানত যে অনেক ক্ষেত্রে সূত্র বেরিয়ে আসার জন্য ধৈর্য প্রয়োজন। এখন সকালের আলোয় করণ চোখ শুরু করল। মিস্টার রাজের বার্তাটি মনে পড়ছিল। আমার সন্দেহ বিক্রান্ত প্রতিশোধ নিতে চায়। লোকটিকে নিয়ে তদন্ত করো। আমার ভয় হচ্ছে সে পুরো পরিবারের ক্ষতি করার জন্য একটা নিষ্ঠুর চাল ব্যবহার করছে। বিষ প্রয়োগের ষড়যন্ত্রের চিন্তা করণকে কাঁপিয়ে দিল। সে ব্যবসায় জগতে প্রতিশোধের অনেক গল্প শুনেছিল, কিন্তু কদাচিৎ কেউ স্বামী স্ত্রীকে নিশানা করে বা এমন সূক্ষ্ম বিষ ব্যবহার করে। বিক্রান্ত যদি সে সত্যি অপরাধী হয়, তবে তার মনে খুব গভীর ঘৃণা থাকতে হবে। আর মীরা অজান্তেই হোক বা জেনে শুনেই এই অন্ধকার আবর্তে জড়িয়ে গিয়েছিল। একই সময়ে দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁয় মিস্টার রাজ ভারী মন নিয়ে আরও একটি দিন শুরু করলেন। তিনি এখনও আশাকে রান্নাঘরের পিছনের ছোট ঘরে রেখেছিলেন। রান্নাঘরের কর্মীরা পালাক্রমে তাকে খাবার ও জল দিচ্ছিল। যদিও সবাই কৌতূহলী ছিল, কিন্তু মালিকের আদেশের সামনে তারা বেশি কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিল না। আশা কোণে হাঁটু গেড়ে বসেছিল। তার চোখ সূর্যের আলোয় চকচক করা জানালার দিকে ছিল। আজ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছিল, কিন্তু অস্থিরতা তখনও স্পষ্ট। মিস্টার রাজ ভেতরে এলেন। তার হাতে কিছু পুরনো পত্রিকা ছিল, যেন আশাকে সময় কাটানোর পরামর্শ দিচ্ছেন এবং কথা শুরু করার একটা উপায় খুঁজছেন। তুমি কি ঘুমাতে পেরেছিলে? মিস্টার রাজ জিজ্ঞেস করলেন, ঘরের একমাত্র কাঠের চেয়ারে বসে। আশা ধীরে ধীরে মাথা নাড়াল। হ্যাঁ, মোটামুটি। আমি সেই লোকটার কথা ভাবছিলাম যে আপনাকে হুমকি দিয়েছিল। গতদিনের কলটি মনে পড়ায় তার কণ্ঠস্বর তখনও কাঁপছিল। সে ভয় পাচ্ছিল যে যদি সেই লোকটা জানতে পারে যে সে এখনও এখানে আছে, তবে সে তাকে চুপ করানোর উপায় খুঁজে নেবে। মিস্টার রাজ এক কাপ গরম দুধ হাতে নিলেন। তাকে আশ্বস্ত করার জন্য তার কণ্ঠস্বর ধীর করলেন। চিন্তা করো না, আমি নিরাপত্তার ব্যবস্থা করেছি। তুমি শুধু এখানেই থাকো, সবকিছু শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। তারপর আশার পরিস্থিতি সম্পর্কে আরও জানার প্রতিশ্রুতি মনে করে মিস্টার রাজ ধীরে ধীরে বললেন, আশা, তুমি কি আমাকে তোমার পরিবার সম্পর্কে কিছু বলতে পারো? আমি জানতে চাই, যাতে যদি সম্ভব হয় আমি তোমাকে সাহায্য করতে পারি। এই প্রশ্ন আশার চোখে জল এনে দিল। সে তার হাত দেখল। তার শার্টের ধারটা মচকাচ্ছিল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বলল, আমি একজন অনাথ। যখন আমার বয়স 6, তখন আমার মা মারা যান। আমার বাবাও 2 বছর পর আমাকে ছেড়ে চলে যান। তখন থেকে আমি ভবঘুরে ঘুরছি। কখনো কখনো আমি ব্রিজের নিচে ঘুমাই, কখনো কখনো আমি একবেলার খাবারের জন্য রেস্তোরাঁয় বাসন মাজি। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল। তার বুক ওঠানামা করছিল, যেন সে তার অনুভূতি চেপে রাখার চেষ্টা করছে। মিস্টার রাজ ধৈর্য দেখানোর চেষ্টা করলেন। তোমার বাবা মায়ের মৃত্যু কি অসুস্থতায় হয়েছিল নাকি দুর্ঘটনায়? আশার চোখ ভিজে গেল। সে কয়েক সেকেন্ড চুপ থাকল। তারপর যেন সমস্ত সাহস জুগিয়ে বলল, আমার বাবা একটি বড় কোম্পানির একটি উপকন্ট্রাক্টরের জন্য একজন নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন। আমার মা গুরুতর অসুস্থ ছিলেন এবং আমাদের চিকিৎসার জন্য টাকা ছিল না। আমার বাবা অতিরিক্ত আয়ের জন্য ওভারটাইম কাজ করার আশা করছিলেন, কিন্তু তারপর একটি প্রকল্পে মাচা ভেঙে তার দুর্ঘটনা হয়। এরপরে তিনি মারা যান। এই কথা বলতে বলতে আশার গলা ধরে এলো। মিস্টার রাজের হঠাৎ মনে পড়ল যে তার কোম্পানির বেশ কয়েকটি শাখা ছিল, যা অনেক নির্মাণ ঠিকাদারের সঙ্গে সহযোগিতা করত। শ্রমিকদের সঙ্গে দুর্ঘটনা অস্বাভাবিক ছিল না, তবে তিনি কখনো সরাসরি তাদের মোকাবেলা করেননি, তাই তার কোনো বিশেষ ঘটনা মনে ছিল না। আশার গল্প শুনে তার হৃদয় কিছুটা দুমড়ে গেল। তিনি চুপচাপ জিজ্ঞেস করলেন, প্রজেক্টটি কোথায় ছিল, তোমার মনে আছে? আশা ফিসফিস করে বলল, আমার জায়গাটা ঠিক মনে নেই। আমি তখন ছোট ছিলাম। আমি শুধু জানি যে আমার বাবার কোম্পানি রিয়েল এস্টেটের সঙ্গে সম্পর্কিত ছিল।
আমার বাবার মৃত্যুর পর আমি আত্মীয়দের কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারাও গরিব ছিল এবং সাহায্য করতে পারেনি। তারপর আমি এদিক ওদিক ভটকতে লাগলাম। আমি জানি আপনি মিস্টার রাজ একজন ধনী মালিক। আমার কোনো ভুল উদ্দেশ্য নেই। আমি শুধু আমার বাবা এবং সেই সব গরিব লোকদের জন্য অবিচার অনুভব করি যাদের ছেড়ে দেওয়া হয়েছে। আশার চোখ জলে ভরা ছিল, তার কাঁপানো কণ্ঠস্বর রাগে ভরা ছিল। মিস্টার রাজ চেয়ারে ঝুঁকে পড়লেন, তার মুঠি শক্ত করলেন। তার মনে অস্পষ্ট লজ্জার একটি অনুভূতি জেগে উঠল। হয়তো তার কোম্পানির সিস্টেম অপ্রত্যক্ষভাবে বা সরাসরি তার পরিবারকে আঘাত করেছে। যদিও তিনি সরাসরি সম্পর্কে নিশ্চিত ছিলেন না, তবুও তিনি এই কথা অস্বীকার করতে পারছিলেন না যে কখনো কখনো বিকাশকারীরা শ্রমিকদের জীবনের পর্যাপ্ত যত্ন নেন না। আশা, তিনি ধীরে ধীরে বললেন, আমি বুঝতে পারছি, আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে জড়িত কিনা। তবে যদি থাকি তবে আমি প্রায়শ্চিত্ত করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি। তুমি এখানে আরামে থাকো, যাই ঘটুক না কেন। মেয়েটি ঠোঁট শক্ত করে কামড়াল, মাথা নাড়াল, চোখের জল পড়তে লাগল। ঠিক সেই সময় মিস্টার রাজের ফোন বেজে উঠল। এটা করণের ফোন ছিল। তিনি সঙ্গে সঙ্গে ফোন ধরলেন এবং করণের কণ্ঠস্বরে জরুরি ভাবছিল। রাজ, নতুন খবর আছে। আমি এইমাত্র নিশ্চিত করেছি যে বিক্রান্ত বর্তমানে শহরতলির জেলা এক্সের একটি ভাড়া করা ঘরে থাকছে, যেমনটা অনুমান করা হয়েছিল। তার ঋণের ইতিহাস আছে এবং সে তার প্রাক্তন বসকে হুমকি দিয়েছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি একজন প্রতিবেশীর কাছ থেকে শুনেছি যে সে প্রায়শই একটি দামি গাড়িতে একজন জমককালো মহিলার সঙ্গে দেখা করে। মহিলাটির বয়স 40-এর কাছাকাছি, পুরোপুরি আপনার স্ত্রীর বর্ণনার সঙ্গে মিলে যায়। মিস্টার রাজের কপালে শিরা ফুলে উঠল। তিক্ততা এবং রাগের একটি মিশ্রণ উথলে উঠল। ধন্যবাদ করণ, তুমি নজর রাখো, কিন্তু কোনো তাড়াহুড়ো করো না, আমাকে ভাবতে দাও। ফোন বন্ধ করে মিস্টার রাজ চোখ বন্ধ করলেন। নিজেকে জিজ্ঞেস করলেন, মীরা কি সত্যি এই লোকটির সঙ্গে নিয়মিত দেখা করছিল? যদি হ্যাঁ হয়, তবে কি তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল নাকি আরও কিছু গভীর ছিল? সব কিছু আরও জটিল হয়ে গেল। সেই সময় মিস্টার রাজ আশার বিভ্রান্ত চোখের দিকে তাকালেন। মেয়েটি কিছুটা ভয় পেয়েছিল এবং ফিসফিস করে বলল, কি হয়েছে? তিনি তাকে আশ্বস্ত করার জন্য হাসার চেষ্টা করলেন। কিছু না, তুমি আরাম করো, আমি ফিরে আসব। তারপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তার মনে সন্দেহের ঝড় আরও তীব্র হয়ে উঠল। সেই দুপুরে মিস্টার রাজ তার প্রধান কোম্পানির সদর দপ্তরে গেলেন। যদিও তার ব্যক্তিগত জীবন বিপর্যয় ছিল, তবুও তার কাছে বড় প্রকল্প ছিল যা পরিচালনা করতে হতো। অফিসে প্রবেশ করার সময় তিনি ভুলবশত কিছু কর্মচারীকে এই গুজব নিয়ে কথা বলতে শুনলেন যে মালিক রাজকে প্রায় বিষ দেওয়া হয়েছিল এবং এর পেছনে তার স্ত্রীর হাত ছিল। যদিও তারা সবাই ফিসফিস করছিল, মিস্টার রাজ এতই সংবেদনশীল ছিলেন যে বুঝতে পারলেন যে বদনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে। যদি এটিকে শান্ত করা না হয়, তবে তার প্রতিপত্তি ধসে পড়বে এবং তার পরিবারও ভেঙে যাবে। তিনি তার চেয়ারে বসে করণকে ফোন করলেন। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি তোমার সঙ্গে সরাসরি শহরতলিতে গিয়ে সেই বিক্রান্তের সঙ্গে দেখা করব। আমি এটা পরিষ্কার করতে চাই। করণের কণ্ঠস্বর কিছুটা বিস্মিত ছিল। আপনি নিজে যাবেন? এটা বিপজ্জনক। আমাকে আরও প্রমাণ খুঁজে বের করতে দিন, তারপর আমরা সঠিক সময় বেছে নেব। যদি তার সঙ্গী থাকে, তবে আপনি সব কিছুর অনুমান করতে পারবেন না। মিস্টার রাজ জোর দিয়ে বললেন, কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারি না। যে কোনো সময় সে আশাকে বা আমার স্ত্রীকে ক্ষতি করতে পারে। আমি জানি সে আমার স্ত্রীকে হুমকি দিচ্ছে, তাই হয়তো সে মুখ খোলার সাহস পাচ্ছে না। আমাদের আগে পদক্ষেপ নিতে হবে। করণ কয়েক সেকেন্ড চুপ থাকল, অবশেষে সে হার মানল। ঠিক আছে, আমরা কাল যাব, কিন্তু সাবধান থাকবেন। দেরি সন্ধ্যায় মিস্টার রাজ দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁয় ফিরলেন, যেখানে আশা এখনও ছিল। তিনি অনুভব করলেন যে তিনি ধীরে ধীরে মেয়েটির জন্য আরও বেশি চিন্তা করতে শুরু করেছেন। হয়তো এই জন্য যে সে তাকে বাঁচিয়েছিল, বা হয়তো এই জন্য যে তিনি অনুভব করলেন যে তার সঙ্গে তার মৃত ছেলের কোনো সংযোগ আছে। কারণ যাই হোক, তার হৃদয় উদাসীন থাকতে পারল না। যখন তিনি ঘরে প্রবেশ করলেন, আশা একটি পুরনো পত্রিকা পড়ছিল। তাকে দেখে মেয়েটি উঠে দাঁড়াল। আঙ্কেল রাজ, কোনো নতুন খবর আছে? মিস্টার রাজ মাথা নাড়ালেন এবং ধীরে ধীরে উত্তর দিলেন, আপাতত নেই। কাল আমি একটি ভ্রমণে যাচ্ছি, হয়তো কয়েকদিন পর ফিরব। তুমি এখানে ভালোভাবে থেকো, কোথাও যেও না। রেস্তোরাঁর কর্মীরা তোমার যত্ন নেবে। আশার চোখে উদ্বেগ ছিল। আঙ্কেল, আপনি সাবধান থাকবেন, তাই না? আমার ভয় হচ্ছে তারা আপনাকে ক্ষতি করবে। একটি শুষ্ক হাসি মিস্টার রাজের ঠোঁটে ভেসে উঠল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি।
তারপর একটি গুরুত্বপূর্ণ কথা মনে করে তিনি তার মানিব্যাগ বার করলেন, কিছু টাকা বার করলেন এবং আশাকে দিলেন। এটা তোমার কাছে রাখো, যদি কিছু হয় তবে এই বুকলেটের বন্ধুকে জরুরি নম্বরে ফোন করো। তিনি তাড়াতাড়ি তার সহকারীর মোবাইল নম্বর লিখলেন, তারা তোমার যত্ন নেবে। মেয়েটি কাঁপতে কাঁপতে টাকা নিল, কিছু বলতে পারল না। হয়তো এই প্রথম সে তার হাতে এত টাকা ধরেছিল, আবর্জনার স্তূপে না খুঁজে বা হাত না বাড়িয়ে। মিস্টার রাজ বাইরে যেতে উদ্যত হলেন, কিন্তু হঠাৎ আশা ধীরে ধীরে বলল, আঙ্কেল। তিনি ঘুরলেন এবং দেখলেন যে আশা মাথা নিচু করে আছে, তার চোখ জলে ভরা। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে বিশ্বাস করলেন। এতদিন সবাই আমাকে তাড়িয়ে দিত, আমাকে ভিখারি বলতো। আপনিই একমাত্র ব্যক্তি যিনি আমার কথা বিশ্বাস করেছেন। মিস্টার রাজ ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন। তার হৃদয়ে উষ্ণতা এবং অপরাধবোধের মিশ্রণ ছিল। আমি তোমাকে বিশ্বাস করেছি কারণ আমি তোমার সততা অনুভব করেছি এবং আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই বলে তিনি ধীরে ধীরে চলে গেলেন, আশাকে খালি ঘরে রেখে। মেয়েটি বসে পড়ল, তার চোখের জল চুপচাপ গড়িয়ে পড়ছিল। এই জল কৃতজ্ঞতা এবং দুঃখের মিশ্রণ ছিল। জীবন একটি অনাথ মেয়েকে একটি অন্ধকার ষড়যন্ত্রের সাক্ষী করে তুলেছিল, এবং যদিও আশা সাহসী ছিল, তবুও সে প্রাপ্তবয়স্কদের জগৎকে ভয় পেত যে দুষ্টরা তাকে খুঁজে নেবে, ভয় পেত যে মিস্টার রাজ তার কারণে সমস্যায় পড়বেন। সেই রাতে যখন মিস্টার রাজ সকালে করণের সঙ্গে যাওয়ার জন্য তার জিনিসপত্র প্রস্তুত করছিলেন, একটি অন্ধকার গলির কোণে বিক্রান্ত নামে সেই চশমা পরা লোকটি আরও একজন রহস্যময় ব্যক্তির সঙ্গে দেখা করছিল। তারা একটি দুর্বল রাস্তার বাতির নিচে দাঁড়িয়েছিল। তাদের কণ্ঠস্বর ক্ষীণ ছিল। মনে হচ্ছে রাজের সন্দেহ হয়েছে। বিক্রান্ত সিগারেট নেভাতে নেভাতে বিড়বিড় করল, কিন্তু সে এখনও মুখ খোলেনি। আমি তাকে হুমকি দিয়েছি, যদি সে বিশ্বাসঘাতকতা করে তবে আমি তার গোপন কথা ফাঁস করে দেব। অন্য লোকটি হেসে বলল, ভালো, কিন্তু মনে হচ্ছে এই মামলায় একটা ছোট্ট মেয়ে ঢুকে পড়েছে, তাই না? আমি শুনেছি সে রেস্তোরাঁয় দেখা দিয়েছে এবং সব কিছু গোলমাল করে দিয়েছে। তুমি তাকে আটকাতে পারোনি? বিক্রান্ত থুথু ফেলল। অবিশ্বাস্য, একটা নোংরা মেয়েরও এত সাহস, কিন্তু আমি তাকে শীঘ্রই সামলে নেব। শুধু তুমি সেই মালের ব্যবস্থা করো, তারপর আমরা রাজকে জালে ফাঁসাব। সেই সময় টাকা বা ক্ষমতা সব কিছু আমাদের হাতে থাকবে। দুজন জোরে হাসল, তাদের ঠান্ডা হাসি খালি গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর তারা আলাদা হয়ে গেল, প্রত্যেকে একদিকে চলে গেল। তাদের পায়ের নিচে বৃষ্টির অবশিষ্ট গর্তগুলি রাস্তার বাতির দুর্বল আলোকে প্রতিফলিত করছিল। বিক্রান্তের ছায়া ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। তার মন পরিকল্পনায় ভরা ছিল। তার মনে অভিজাত মহিলা মীরার ছবি, একটি দাবা বোর্ডের ঘুঁটি এবং একটি লক্ষ্য উভয়ই ছিল যাকে সে নিয়ন্ত্রণ করছিল। সে এমন একটি গোপন কথা জানত যা তার প্রতিপত্তি নষ্ট করার জন্য যথেষ্ট ছিল। এমনকি যদি ফাঁস হয়েও যায় তবে মীরাকে জেলেও পাঠাতে পারত। এই কারণেই তাকে তার আদেশগুলি পালন করতে হচ্ছিল, যদিও তার হৃদয়ে হয়তো অনুতাপ ছিল। প্রায় মাঝরাতে মিস্টার রাজের ভিলা শান্ত ছিল। বাটলার রাম সিং সব জায়গায় পরীক্ষা করল, দরজা এবং জানালা সাবধানে বন্ধ করল। রাম সিং ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলল যখন সে দেখল যে মালিকের বেডরুমের আলো এখনও জ্বলছে। রাম সিং বুঝতে পারল যে মিস্টার রাজ ঘুমোতে পারছেন না এবং মীরার ঘরে পুরোপুরি অন্ধকার ছিল। জানা নেই সে ঘুমিয়ে পড়েছিল নাকি অস্থির ছিল। আসলে বন্ধ ঘরে মীরা বিছানার ধারে চুপচাপ বসেছিল। একটি দুর্বল নাইট ল্যাম্প জ্বলছিল। তার চোখ তার ফোনের দিকে স্থির ছিল, যেখানে একটি অজ্ঞাত নম্বর থেকে একাধিক হুমকি বার্তা ছিল। তারপর সে তার চোখ একটি পুরনো ছবির দিকে ঘোরাল, যেখানে সে মিস্টার রাজ এবং তার ছেলের সঙ্গে ছিল। সে কাঁপতে থাকা হাত দিয়ে শিশুটির মুখ স্পর্শ করল। ছেলেকে হারানোর যন্ত্রণা উথলে উঠল, যার ফলে সে ধীরে ধীরে ফুপিয়ে কাঁপতে লাগল। এক মুহূর্তের জন্য সে মনে মনে বলল, যদি তুমি এখনও থাকতে তবে হয়তো আমরা এই পরিস্থিতিতে থাকতাম না। তার ছেলের দুর্ঘটনায় মৃত্যুর দিন থেকে সে অনুতাপ এবং আত্ম আরোপে বেঁচেছিল। সে এবং মিস্টার রাজ কম কথা বলতেন, প্রত্যেকে তার নিজের যন্ত্রণা লুকিয়ে রাখত। সে কখনো ভাবেনি যে একদিন সে এই ধরনের বিপজ্জনক মামলায় জড়িয়ে পড়বে। তার স্বামীকে ক্ষতি করার ষড়যন্ত্রে অংশ নিতে বাধ্য হবে, বা অন্তত তাকে একটি বিপজ্জনক পরিস্থিতিতে ফেলবে যাতে বিক্রান্ত ব্ল্যাকমেইল করার সুযোগ পেতে পারে। মীরার চোখের জল ছোট ছবিটির ওপর পড়ল। প্রতিটি ফোঁটা হালকা কিন্তু ঠান্ডা ছিল। সেই গোপন কথা যদি ফাঁস হয়ে যায় তবে তার জীবন ধ্বংস হয়ে যাবে।
সে মিস্টার রাজের কাছে মিনতি করতে চেয়েছিল। এই ছুরির ধার থেকে বাঁচতে তার স্বামীর উপর নির্ভরশীল হতে চেয়েছিল। কিন্তু তার ভয় ছিল। তার ভয় ছিল যে মিস্টার রাজ এই আঘাত সহ্য করতে পারবেন না। ভয় ছিল যে তিনি তাকে চিরতরে ঘৃণা করবেন। তার এও ভয় ছিল যে সেই ব্যক্তি নিষ্ঠুরতা দেখাবে, এবং অবশেষে সে চুপ থাকার এবং পালিয়ে যাওয়ার পথ বেছে নিল। মীরার চোখের জল ছোট ছবিটির ওপর পড়ল। প্রতিটি ফোঁটা হালকা কিন্তু ঠান্ডা ছিল। সেই গোপন কথা যদি ফাঁস হয়ে যায় তবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। সে মিস্টার রাজের কাছে মিনতি করতে চেয়েছিল। এই ছুরির ধার থেকে বাঁচতে তার স্বামীর ওপর নির্ভরশীল হতে চেয়েছিল। কিন্তু তার ভয় ছিল। তার ভয় ছিল যে মিস্টার রাজ এই আঘাত সহ্য করতে পারবেন না। ভয় ছিল যে তিনি তাকে চিরতরে ঘৃণা করবেন। তার এও ভয় ছিল যে সেই ব্যক্তি নিষ্ঠুরতা দেখাবে, এবং অবশেষে সে চুপ থাকার এবং পালিয়ে যাওয়ার পথ বেছে নিল। পরের দিন সকালে মিস্টার রাজ বাড়ি থেকে বেরিয়ে করণের সঙ্গে গাড়িতে উঠলেন। তারা দুজনে শহরতলি জেলা এক্সের দিকে গেলেন, যেখানে বিক্রান্তের থাকার খবর ছিল। রাস্তায় করণ পরিকল্পনা বলল, আমি ভাড়াটে হওয়ার অজুহাতে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। যদি সে বাইরে আসে তবে তুমি শুধু তাকে শনাক্ত করে নেবে। আমরা নিশ্চিত করব যে অ্যাপার্টমেন্টে তার সঙ্গে অন্য কেউ আছে কিনা। তারপর পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা একটি পরিকল্পনা তৈরি করব বা পুলিশকে জানাব। মিস্টার রাজ চুপ থাকলেন। তিনি বিক্রান্তের মুখোমুখি হওয়ার দৃশ্য কল্পনা করছিলেন। ৩ বছর আগে বিক্রান্ত একজন উচ্চাকাঙ্ক্ষী কর্মচারী ছিল, কিন্তু কোম্পানির তহবিল আত্মসাৎ করার অভিযোগে ধরা পড়েছিল। যখন তাকে বরখাস্ত করা হলো এবং তার বিরুদ্ধে মামলা করা হলো, তখন সে হুমকি দিয়েছিল, তোমাকে এর মূল্য দিতে হবে, শুধু অপেক্ষা করো। সেই দিন মিস্টার রাজ এটিকে একটি ফাঁকা হুমকি মনে করেছিলেন। কে জানত যে আজ এটি একটি দুঃস্বপ্ন হয়ে উঠবে। শহরতলিতে পৌঁছে তারা ভাড়া বাড়ির থেকে কিছুটা দূরে গাড়ি থামালেন। এটি একটি পুরনো দোতলা বিল্ডিং ছিল, যার চারপাশে জং ধরা বেড়া ছিল। করণ মিস্টার রাজকে গাড়িতে থাকতে বললেন, যখন সে একা ভাড়াটে সেজে গেল। গাড়ির জানালা দিয়ে মিস্টার রাজ করণকে দরজা ধাক্কাতে, বাড়িওয়ালিকে কিছু কথা বলতে এবং তারপর দুজনকে ভেতরে যেতে দেখলেন। সময় খুব ধীরে ধীরে কাটছিল। মিস্টার রাজ স্টিয়ারিং হুইল শক্ত করে ধরে ঘামছিলেন। প্রায় 10 মিনিট পর করণ একটি গম্ভীর মুখ নিয়ে ফিরে এলো। সে গাড়িতে বসল, দরজা বন্ধ করল এবং বলল, বিক্রান্ত 203 নম্বর ঘরে থাকে, কিন্তু বাড়িওয়ালি বলল যে সে কয়েকদিন ধরে কোথাও চলে গেছে, ফিরে আসেনি। ঘর বাইরে থেকে বন্ধ, হয়তো সে গায়েব হয়ে গেছে। মিস্টার রাজ তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন, আর কোনো সূত্র? করণ মাথা নাড়াল। আমি কেবল জানালা দিয়ে দেখেছি। ঘরটা নোংরা ছিল, কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। তবে একটি মুদি দোকানের বিল ছিল, যার ওপর কালের তারিখ ছিল। হতে পারে সে সম্প্রতি গেছে। মিস্টার রাজ হতাশায় দাঁত পিষে নিলেন। বিক্রান্তের উধাও হয়ে যাওয়া মানে ছিল যে ষড়যন্ত্র এখনও বাতাসে ঝুলে আছে। কোনো নতুন সূত্র ছাড়া চলে যাওয়ায় তাদের কাছে কেবল অপেক্ষা করার বিকল্প ছিল, যতক্ষণ না সে আবার সামনে আসে। করণ দীর্ঘশ্বাস ফেলল। হয়তো আমাকে এই এলাকার আশেপাশে কয়েকদিনের জন্য কাউকে নজরদারিতে রাখতে হবে। আপনি অস্থির হবেন না, আমরা তাকে ধরে ফেলব। এদিকে দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁয় আশা সবেমাত্র নাস্তা শেষ করেছিল যে একটি অপরিচিত যুবক তার কাছে এলো। সে একটি অস্থায়ী কর্মীর ইউনিফর্ম পরা ছিল এবং একটি মিথ্যা হাসি নিয়ে বলল, নমস্কার, আমাকে এইমাত্র কাজে নেওয়া হয়েছে। আপনি মালিকের পরিচিত, তাই না? আশা কিছুটা চমকে গেল। কাল মিস্টার রাজ তাকে অপরিচিতদের থেকে সাবধান থাকতে সতর্ক করেছিলেন, কিন্তু এই লোকটা ইউনিফর্ম পরা ছিল এবং বেশ বন্ধুত্বপূর্ণ কথা বলছিল, তাই আশা তাকে তাড়াতে পারল না। সে ফিসফিস করে বলল, আমি শুধু এখানে অস্থায়ীভাবে থাকছি, যতক্ষণ না মিস্টার রাজ কিছু মামলা সমাধান করে ফেলেন। লোকটি হাসতে হাসতে বলল, ওহ, মালিক খুব ভালো, তাই না? তাহলে কি তুমি বাইরে ঘুরতে যেতে চাও? রেস্তোরাঁটা আঁটসাঁট এবং দমবন্ধ। আশা দ্বিধা করল। তার মনে সেই সতর্কতা ছিল যে তাকে কোথাও যাওয়া উচিত নয়, কিন্তু একই সঙ্গে সে এখনও একটি চঞ্চল শিশু ছিল, যাকে দীর্ঘদিন ধরে রাস্তার বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। লোকটির মুখ বন্ধুত্বপূর্ণ লাগছিল। সে দ্বিধা করল, তারপর ধীরে ধীরে মাথা নাড়াল। না, আমার বাইরে যাওয়া উচিত নয়। আমি আঙ্কেল রাজের জন্য অপেক্ষা করব। লোকটি কাঁধ ঝাঁকালো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি শুধু প্রস্তাব দিয়েছিলাম। এখানে দীর্ঘদিন থাকা বিরক্তিকর হবে। যাই হোক, আমাকে কাজে যেতে হবে। এই বলে সে ঘুরল। তার মুখে একটি রহস্যময় হাসি ছিল। আশা ভুলবশত তাকে দেখেনি এবং অন্য কর্মচারীরাও খেয়াল করেনি যে এই নতুন লোকটি কোথা থেকে এসেছিল। হয়তো সে আসল কর্মী ছিল না, বরং কেবল মেয়েকির কাছে পৌঁছনোর জন্য ছদ্মবেশ নিয়েছিল।
কিছুক্ষণ পরে আশা অস্থিরতা অনুভব করতে শুরু করল। তার মনে হলো যে কিছু ভুল হতে চলেছে। সে রাস্তায় থাকা ব্যক্তির সজ্ঞার সঙ্গে খুব পরিচিত ছিল। যখন সে অস্থিরতা অনুভব করত তখন এটি সাধারণত ভুল হতো না, কিন্তু সে শান্ত থাকার চেষ্টা করল। মিস্টার রাজের কথাগুলো মেনে চলার সিদ্ধান্ত নিল। বাইরে যেও না, অপরিচিতদের সঙ্গে কথা বলো না। সূর্যাস্ত হয়ে গেল। মিস্টার রাজ এবং করণ বিক্রান্তকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে চুপচাপ শহরে ফিরে এলেন। তাড়াতাড়ি রাতের খাবার খাওয়ার পর মিস্টার রাজ আবার দ্য গোল্ডেন স্যাফরন রেস্তোরাঁয় গেলেন যাতে আশার পরিস্থিতি পরীক্ষা করতে পারেন। ঘরে প্রবেশ করার সময় তিনি আশাকে চুপচাপ বসে থাকতে দেখলেন। তার চোখে ভয় ছিল। আঙ্কেল, একজন অপরিচিত লোক এসে আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করল। সে বলল যে সে একজন নতুন কর্মচারী, কিন্তু আমি তাকে আগে কখনো দেখিনি। এই কথা শুনে মিস্টার রাজের শির দ্বারায় ঠান্ডা স্রোত নেমে গেল। খুব সম্ভবত সে বিক্রান্তের লোক যে ভেতরে ঢুকে পড়েছিল। মামলাটি তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। তারা আশা পর্যন্ত পৌঁছানোর জন্য মিস্টার রাজের ঠিকানা পর্যন্ত আসতে প্রস্তুত ছিল। সঙ্গে সঙ্গে মিস্টার রাজ রেস্তোরাঁর ম্যানেজারকে ফোন করলেন এবং চিৎকার করে বললেন, আজ নতুন কর্মচারী কে? আমাকে এখনই তালিকা দাও। ম্যানেজার তাড়াতাড়ি পরীক্ষা করল, কিন্তু কোনো নতুন নাম নিয়োগ করা হয়নি। এই কথা আরও নিশ্চিত করল যে অপরিচিত ব্যক্তিটি অনুপ্রবেশ করেছিল। মিস্টার রাজ আশার কাঁধে চাপড় মারলেন। ভয় পেও না, আমি সামলে নেব। আমার মনে হয় তোমাকে অস্থায়ীভাবে এখান থেকে কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত। আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে আপনারা আমাদের পৃথিবীর কোন কোণ থেকে দেখছেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সব সময় সুস্থ ও নিরাপদ থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় বা অনুপ্রেরণামূলক গল্প থাকে,